চরমপন্থা মাথাচাড়া দিলে ইমেজ সংকটে পড়বে দেশ, বললেন তারেক রহমান। সার্বভৌমত্ব নিয়ে আপোষ নয়, হুঁশিয়ারি জামায়াতের। দেশের স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান এনসিপির। সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হচ্ছে আজ। প্রথম পর্যায়ে আলোচনায় অংশ নেবে এলডিপি। আমার সব সাইড গ্লাস বাইরে ভাঙছিল, ওদের ব্যবহারই ভালো না। এটা প্রতিনিয়ত হচ্ছে, আর এটা আমার মনে হয় কখনো এটা রোধ করা পসিবল না। রং বদলে গোলাপি হলেও পাল্টায়নি অভ্যাস। আশা জাগানো নির্দিষ্ট রঙের বাসও হতাশায় ডুবালো নগরবাসীকে। সরকারি মালিকানা ভিত্তিক কোম্পানি গঠনের তাগিদ। প্রত্যাশার পারদ উড়িয়ে এশিয়ান কাপ বাছাই খেলতে আজ ভারত যাচ্ছে বাংলাদেশ দল। টিম ইন্ডিয়াকে হারিয়েই লাল সবুজ ফুটবলে নতুন অধ্যায় শুরু করতে চান হামজা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। চরমপন্থা ও উগ্রবাদ মাথাচাড়া দিলে দেশ ইমেজ সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক নেতাদের সম্মানে দলটির ইফতার মাহফিলে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি কথা বলেন। গণতন্ত্রের শক্তিশালী হাতিয়ার জাতীয় ঐক্য জানিয়ে জামায়াত নেতা বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপোষ নয়। আর রাজনীতিকদের মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে দলগুলোকে এক থাকার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক। ভিন্ন মতাদর্শ, ভিন্ন দল এক হয়েছেন পবিত্র মাহে রমজানে ইফতার আয়োজনে। রাজনৈতিক দলগুলোর নেতাদের সম্মানে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন জামায়াত ইসলাম, নাগরিক ঐক্য, এলডিপি, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। নির্বাচনের কথা আমরা পরিষ্কার করে বলছি, এই জন্য ন্যূনতম সংস্কারগুলোকে করে যেন আমরা একটা জনগণের প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট আমি তৈরি করতে পারি, জনগণের প্রতিনিধিত্বমূলক একটা সরকার গঠন করতে পারি, যারা সেখানে নির্ধারিত করবেন পরবর্তী সংস্কারগুলো কীভাবে হবে, কীরূপে হবে। জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গণতন্ত্রের শক্তিশালী হাতিয়ার হচ্ছে জাতীয় ঐক্য। স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপোষ নয়। একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এখনো জাতীয় ঐক্যই হবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতারা বলেন, গণতন্ত্রের স্বার্থে জাতীয় ঐক্যের বিকল্প নেই। ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে ওঠার শঙ্কা তাদের। নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র তত ডালপালা মেলবে। নির্বাচনবিহীন অনির্বাচিত একটা সরকার দেশে থাকা মানেই হচ্ছে আসলে অনেক ধরনের ফায়দা নেওয়ার রাস্তা খোঁজা। ভারতের দালালি করে কোনো লাভ হবে না। অন্যের উপর নির্ভরশীল হয়ে আমরা যদি আগাই, আমরা আর কখনো স্বাধীনতার সুফল ভোগ করতে পারবো না। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক ঐক্যের অভাব হলে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগ সন্ধানী হয়ে উঠবে। একটি কথা বলা হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন। আমি মনে করি যে 5ই আগস্ট বাংলাদেশের জনগণ যেই শক্তিকে পরাজিত করেছে, মুজিববাদ এবং আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ আসলে বিদায় করেছে। ফলে বাংলাদেশের যে সামনের ভবিষ্যৎ রাজনীতি, নির্বাচন, সেখানে আসলে সেই মুজিববাদী রাজনীতির কোনো স্থান আসলে হবে না। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বলেন, যদি চরমপন্থা ও উগ্র ধর্মীয় মতবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, তবে দেশে গণতন্ত্রের কবর রচনা হবে। ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা, এমনকি দু একটি রাজনৈতিক দলকেও জাতীয় নির্বাচনের ব্যাপারে ইদানিং কিছুটা ভিন্ন স্বরে কথা বলতে শোনা যায়। জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময় ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছবে। রাজনৈতিক দলগুলোর নেতারা বলেন, জাতীয় ঐক্য বিনষ্ট হলে সুযোগ নেবে ফ্যাসিবাদ শক্তি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।
রাজনৈতিকভাবে উৎসাহী না হয়ে আইনজীবীদের কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মানুষের কল্যাণে যাতে আইনজীবীরা কাজ করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, দেশে সামাজিক ন্যায় বিচারের চরম অভাব। কোরআনের আইনের ভিত্তিতে একটি মানবিক সমাজ গঠনে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান শফিকুর রহমান। সাধারণত পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়। ইয়েস, দুনিয়া আপনি পারবেন, কিন্তু আখেরাতে আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন না। সেই দিন আপনি আটকা পড়ে যাবেন। আপনারা বিচারকের অংশ, আপনারাই তো বলেন বার এবং বেঞ্চ মিলে বিচার। সকল বিচারকের একজন বড় মহাবিচারক আছেন। এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট সেদিন দুনিয়ার সকল বিচারক, আইনজীবী, ভিকটিম সকলকে সেদিন এবং উইটনেস যারা সবাইকে হাজিরা দিতে হবে। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে সংলাপ শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্যায়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে বিকেল ৩টায় আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। গত 15 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে কমিশন। প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত সুপারিশের উপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানতে চাওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলাকারী সবাইকে চিহ্নিত করার পাশাপাশি কোনো শিক্ষক হামলায় পরোক্ষভাবে ইন্ধন দিয়েছিলেন কিনা তা তদন্তে নতুন 2টি কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, হামলাকারীদের বহিষ্কারের সুপারিশ করা হবে। কারো ছাত্রত্ব শেষ হলে বাতিল হবে সনদ। এছাড়া বহিরাগত কেউ হামলায় জড়িত থাকলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও থানার মাধ্যমেই শাস্তি নিশ্চিত করা হবে। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, কোনো অপরাধী যেন পার পেয়ে না যায় আর কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন শাস্তি না পায় তা নিশ্চিতের মাধ্যমে তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে। শাকির আহমেদের রিপোর্টে বিস্তারিত। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ও বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মাজহারুল কবির শয়নের হামলায় নির্দেশ ও সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। ট্রেন্ডিং কমিটির সুপারিশের যে সীমাবদ্ধতা বা যে ঘাটতিটুকু রয়েছে সেই ঘাটতিটা পূরণ হবে এই তদন্ত কমিটির মাধ্যমে। কাজেই আমরা আশাবাদী থাকতে পারি যে প্রকৃত অপরাধীরা কেউ পার পেয়ে যাবে না। পরোক্ষ নানানভাবে ওনাদের ইনভলভমেন্ট আছে। তো আমার ধারণা এই ফাইন্ডিংসটা আমলে নিয়ে এবং বিভিন্ন সময়ে যে পত্রিকার লেখনী এবং শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ আসছে, এর মধ্যে অলরেডি লিখিত অভিযোগ আসছে বিভিন্ন শিক্ষকদের ব্যাপারে, আমার ধারণা সেইগুলো আমলে নিয়ে এই কনভেনার তার কমিটির অপর সদস্যদের সাথে বসে একটা টিওআর ঠিক করে নেবেন এবং মেথোডোলজি ঠিক করে নেবেন। প্রক্টর বলছেন, হামলায় জড়িতদের বহিষ্কারের সুপারিশ থেকে অপরাধের ধরন অনুযায়ী শাস্তি দেয়া হবে। তবে অপরাধী কারো ছাত্রত্ব শেষ হলে বাতিল হতে পারে তার সনদ। অন্য প্রতিষ্ঠানের যারা হামলায় অংশ নিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমেই তার শাস্তি নিশ্চিত করা হবে। যার ছাত্রত্ব নেই তার সনদপত্র বাতিল হওয়ার সুযোগ আছে, সম্ভাবনা আছে, নজির আছে। প্রতিবেদনে বলা আছে অন্য প্রতিষ্ঠানের যারা, তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সিদ্ধান্তটা জানিয়ে দেবে ওই কর্তৃপক্ষকে এবং অনুরোধ করবে সমরূপ ব্যবস্থা নেওয়ার জন্য। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও জুলাই আন্দোলনে হামলাকারী শিক্ষার্থী ও ইন্ধনদাতা শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অপরাধ বিশ্লেষকরা বলছেন, স্বচ্ছ তদন্ত প্রক্রিয়ায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নিরপরাধ কারো প্রতি অবিচার না করারও পরামর্শ তাদের। যারা সত্যিকার অর্থে সংঘাত সহিংসতা সৃষ্টি করেছে, নেতৃত্ব দিয়েছে এবং কার সম্পৃক্ততা কতটুকু, এটি বিবেচনা করে কিন্তু আমার সেই ব্যবস্থাগুলো গ্রহণ করলে তখন এই ব্যবস্থার কোনো প্রশ্ন থাকবে না। এছাড়া আবাসন সংকট সহ নানা সমস্যাকে পুঁজি করে ছাত্র সংগঠনগুলো যাতে কাউকে সহিংসতায় ব্যবহার করতে না পারে, সেজন্য শিক্ষার্থীদের এসব সুবিধা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বগুড়ার ছাত্র জনতার সামনে থেকে লড়াই চালিয়েছেন বন্দুকের নলির সামনে দাঁড়িয়ে। বৈষম্যহীন দেশ গড়তে তাজা রক্ত দিয়েছেন শিক্ষার্থী, দিনমজুর, রিকশা চালক সহ নানা শ্রেণী পেশার মানুষ। তবে আহতদের সুচিকিৎসা নিশ্চিত হয়নি এখনও, আর পরিবারগুলো বয়ে বেড়াচ্ছেন স্বজন হারার ক্ষত। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালির রিপোর্ট। পড়ার টেবিলে বই খাতা, স্কুল ব্যাগ, সঙ্গে খেলনা সবই আছে, নেই শুধু জোনায়েদ রাতুল। একমাত্র ছেলে শেষ স্মৃতিগুলো আঁকড়ে অঝরে কাঁদছেন মা রোকেয়া বেগম। গত বছরের 5 আগস্ট পুলিশের গুলিতে আহত হওয়ার 49 দিন পর রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রাতুল। বলতেছে আম্মু ওরা আমাকে একে একে 5বার টার্গেট করে মারছে। প্রথমে মারছে আমার পিঠে মারলে আমি এরম তাকাইছে আমার চোখে মারলে আমি হাতটা দিছে এরম করে আমার হাতে। এইখান থেকে তো আমার হাতে বাবুর মনে করেন 100-300 গুলি, আর পুরো বডি মিলে তো 700-800 গুলি। আল্লাহ আমার সন্তানকে জান্নাতবাসী করে। আর এই স্বৈরাচারী শেখ হাসিনা আল্লাহ যেন এমন অবস্থা করে যেন আমরা চোখের সামনে তার পরিণতিটা দেখতে পারি। অন্য 10 জন সহপাঠীর মতোই স্বপ্ন নিয়ে পড়াশোনা করছিলেন সরকারি মোস্তফা বিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী আসাদুল্লাহিল গালিব। তবে সেই স্বপ্ন এখন অধরা। আন্দোলনের শুরুতেই গত 16 জুলাই তার চোখে গুলিবিদ্ধ হলে দৃষ্টিশক্তি হারায় গালিব। তার চিকিৎসায় পরিবারের খরচ হয়েছে লাখ টাকারও বেশি। আমার বাবা প্রবাসে থাকে, সব নিজের পরিবারেই বহন করতেছে। এখনো সরকারের কোনো সহায়তা পাইনি আমরা। অবশ্যই দীর্ঘক্ষণ নির্যাতন করা হয়, টর্চার করা হয় এবং এই আন্দোলনে তাদেরকে খবর জানানো যেন হয় কোথায় কি হচ্ছে, এগুলো খবর যেন আমি তাদেরকে নিয়মিত দিই। আমরা কেউ কারো আপনজন না, ঠিক সেই সময় আমরা একে অপরের বন্ধু হয়ে যেভাবে আন্দোলনটা প্রতিহত করছি, এর কল্পনা করা যাবে না। জেলা প্রশাসন বলছে শহীদ পরিবারের পুনর্বাসনের পাশাপাশি আহতদের চিকিৎসায় নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। এই অর্থ দিয়ে আসলে একজন মানুষ শহীদ হয়েছে, তার পরিবারের কিছু হয় না, তার সন্তানকে ফিরে পাবে না। তাদের প্রতি সম্মাননা এবং তাদের প্রতি সমবেদনা জানানোর জন্য আর কি এই সহায়তাটা। আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপীর যুক্তরাষ্ট্রে 9টি ফ্ল্যাট থাকার প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া 68 কোটি টাকার অবৈধ সম্পদ ও বিপুল অর্থ সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। এদিকে ঋণের নামে আইএফআইসি ব্যাংক থেকে 7,000 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে। কাগজে প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে ব্যাংকের 4 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ এবং ব্যাংক ও শেয়ার কেলেঙ্কারিতে নাম এসেছে সালমান এফ রহমানের। গেল কয়েক মাস ধরে দুদক তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করতে যেয়ে বেরিয়ে আসছে থলের বিড়াল। দুদকের তথ্য বলছে 2015 সালে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পদে বসেন সালমান এফ রহমান। ছেলে শায়ন এফ রহমানকে বানান ভাইস চেয়ারম্যান। বাবা ছেলে মিলে নতুন নতুন প্রতিষ্ঠান খুলে সেসব প্রতিষ্ঠানে ঋণ নিয়ে সেই টাকা বিনিয়োগ করত বেক্সিমকো গ্রুপে। এভাবে কাগজে প্রতিষ্ঠানের নামে 2,375 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে সালমান এফ রহমানের বিরুদ্ধে। যদিও দুদকের অন্য একটি নথির তথ্য বলছে অন্তত 14টি কাগজে প্রতিষ্ঠানের মাধ্যমে আইএফআইসি ব্যাংক থেকে আত্মসাৎ করেছেন 7,129 কোটি টাকা। এ ঘটনায় ব্যাংকের ডিএমডি শাহ মোহাম্মদ মঈনুদ্দিন, ইকবাল পারভেজ চৌধুরী সহ 4 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। আমার আইডিয়া নেই, আমি এখানে আসছি নতুন, আমি আসছি 6 মাস হয়েছে। আইএফআইসি ব্যাংক পিএলসি কর্তৃক ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে আত্মসাতের অভিযোগে অনুসন্ধানটা রয়েছে এবং এই অনুসন্ধান সংক্রান্তে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে 4 জনকে
জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এদিন আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আব্দুস সুবহান গোলাপের যুক্তরাষ্ট্রে 9টি ফ্ল্যাট সহ 68 কোটি টাকার অবৈধ সম্পদ ও 97 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে 9টি ফ্ল্যাট ও বাড়ি সহ অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। ইসলামী ব্যাংক থেকে এসালাম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 1092 কোটি টাকা আত্মসাতের মামলায় 20 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। পানির খুব কষ্ট, আমরা পুকুরের পানি খাই। প্রত্যেকের বাড়ি কারণ না কারণ এই পানিবাহিত রোগগুলো প্রায় ঘরে ঘরে লেগেই থাকে। একটু পানির ব্যবস্থা করলে জনগণ খাই একটু বাঁচতে পারতাম। সুপেয় পানি পেতে মাইলের পর মাইল পাড়ি, 3 দশকে 100 কোটি টাকা খরচেও সংকট কাটেনি খুলনা উপকূলে। বৃষ্টির পানি সংরক্ষণে দীর্ঘমেয়াদী প্রকল্প নেয়ার পরামর্শ। কোনোভাবেই শৃঙ্খলায় আসছে না রাজধানীর গণপরিবহন ব্যবস্থা। বাস রুট রেশনালাইজেশনকে নতুন মোড়কে আনার আশা জাগানো গোলাপি বাসেও হতাশায় ডুবিয়েছে নগরবাসীকে। যদিও এজন্য কেবল সরকার কিংবা পরিবহন মালিক শ্রমিক নয়, যাত্রীদের অসচেতনতাকেও দায়ী করছেন বিশেষজ্ঞ। বিস্তারিত আল আমিন তুষারির প্রতিবেদনে। রাজধানীর গণপরিবহন খাতকে শৃঙ্খলায় আনতে এতদিন নিয়ম করে বৈঠক করত বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটি, কিন্তু 5 আগস্টের পট পরিবর্তনের পর এখন আর তাও হচ্ছে না। বাস রুট রেশনালাইজেশনকে পাশ কাটিয়ে বেসরকারি উদ্যোগে 6 ফেব্রুয়ারি চালু হয় কাউন্টার ভিত্তিক নির্দিষ্ট রঙের বাস চলাচল। প্রথম রুট হিসেবে আব্দুল্লাপুর হয়ে রাজধানীতে প্রবেশ করা সব বাসের রং নির্ধারণ করা হয় গোলাপি, কিন্তু কদিন যেতে না যেতেই মুখ থুবড়ে পড়ে এ ব্যবস্থা। সব জায়গায় নেই কাউন্টার, তাই ই টিকেটিং ব্যবস্থাও চালু হবার আগেই বন্ধ। আর যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা যেন অধিকার, সঙ্গে বাড়তি ভাড়া আর একে অপরকে দোষারোপ তো আছেই। গাড়ি চালায় বেতনও পাই নেই, যেদিন একটা কাউন্টার চলছে সেদিন টাকা আর সবই খেয়ে নিচ্ছে। পাবলিক টিকিট কাটতেও দাঁড়াই দেওয়া লাগে, এক জায়গায় কাউন্টার আছে আরেক জায়গায় নাই। এর লাগে আমার গাড়ি হেলে রাখা আমার সব সাইড গ্লাস বাইরে ভাঙছিল। যাত্রীরা নামতে চাবে, ওদের ব্যবহারই ভালো না। ওরা অ্যাকচুয়ালি মুখে বলে একটা, কাজে করে একটা। এই বাংলাদেশের যে একটা যানজটের যে একটা সমস্যা, এটা প্রতিনিয়ত হচ্ছে, আর এটা আমার মনে হয় কখনো এটা রোধ করা পসিবল না। বেশি টাকা আয় করতে মালিক সমিতির সিদ্ধান্ত মানতে নারাজ পরিবহন শ্রমিকরা, সঙ্গে সিটি কর্পোরেশনের অসহযোগিতার অভিযোগ আছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির। কন্ট্রাক্ট যে সিস্টেমটা, এই সিস্টেমটা মালিক এবং শ্রমিকের মধ্যে একদম বিষ পোড়ার মতন হয়ে রয়েছে। সিটি কর্পোরেশনের সাপোর্ট পাচ্ছি না। আমরা কাউন্টার যখন বসাতে যাই তখন আমরা বহুত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। মেট্রো রেলের মতো সরকারি মালিকানাধীন কোম্পানি গঠন করে চলতি বাসগুলোকে অধিগ্রহণ করলেই সমাধান আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্টেট ওন কোম্পানি যদি করা হয় সেখানে সরকারের একটা নিয়ন্ত্রণ থাকবে। যে বাসগুলোর আসলে ইকোনমিক লাইফ শেষ, অনেকটা লক্কর অবস্থা, আয়ুষ্কাল পেরিয়ে গেছে, কোম্পানি চাইলে এই বাসগুলো কিন্তু ফেস আউট করে ফেলতে পারবে। যেহেতু কোম্পানি তৈরি হবে এবং যারা এখন ব্যবসা করছেন তারা কিন্তু এই কোম্পানির শেয়ার হোল্ডার হতে পারে, তারা সেখানে বিনিয়োগ করবে এবং তখন বাসের যে ফ্লিটগুলি আছে সেটা ধীরে ধীরে কিন্তু আরও উন্নত মানের করা সম্ভব এবং ইকোসিস্টেমটা তখন কিন্তু ঠিক হয়ে যাবে। বিআরটিএর হিসেবে বর্তমানে রাজধানীর 291টি রুটে চলাচল করা বাসের সংখ্যা 9027টি। উন্নত নগরের মতো সকল বাসকে এক ছাদের নিচে আনতে যাত্রীদেরও নিয়ম মেনে চলায় অভ্যস্ত হতে হবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের সাধারণ মানুষের চলাচলের জন্য গড়ে ওঠেনি পর্যাপ্ত গণপরিবহন ব্যবস্থা। প্রয়োজনের তুলনায় বাস, মিনি বাস কম, ফিটনেসবিহীন বাস চলাচল সহ নানা সমস্যার কারণে গণপরিবহন সংকট চরমই। এতে চরম ভোগান্তিতে যাত্রীরা। পাশাপাশি বাসগুলো দাঁড়ানোর নির্ধারিত স্থান না থাকায় নগর জুড়ে লেগেই থাকে যানজট। গণপরিবহনকে কোম্পানি ভিত্তিক ফরম্যাটে আনা ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলে জানান পুলিশ ও বিআরটি এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। এভাবেই অফিসগামী ও অফিস শেষে ফেরার সময় প্রতিদিন গণপরিবহন বাসের জন্য যাত্রীদের তীর্থের কাকের মতো দাঁড়িয়ে থাকতে হয়। সেই সঙ্গে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাস আসলেও বাসে উঠতে জায়গা পেতে যাত্রীদের চরম বেগ পেতে হয়। চট্টগ্রামে প্রয়োজনের তুলনায় গণপরিবহনের সংখ্যা অনেক কম।
সড়কে নামছে না নতুন বাস মিনি বাস। যেগুলো আছে তার বেশিরভাগই লক্কর ঝক্কর, ফিটনেস ও পারমিটবিহীন। আবার বেশ কিছু গণপরিবহন ব্যস্ত থাকে কলকারখানায় শ্রমিক আনা নেওয়া সহ রিজার্ভ ভাড়ায়। নিয়ম নীতি তোয়াক্কা না করে বাস চালানো, নির্ধারিত স্থানে না দাঁড়ানোর কারণে যত্রতত্র যাত্রী ওঠানামায় নগর জুড়ে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। বিআরটিএর তথ্য অনুযায়ী নগরীতে বাস মিনিবাস চলাচলের জন্য রুট নির্ধারণ করা আছে 17টি। বাস মিনিবাসের রুট পারমিট আছে 2900টি। তার মধ্যে ফিটনেসবিহীন বাসের সংখ্যা 803টি। ইপিজেড থেকে কেউ যদি 2 নাম্বার গেট বা বদ্দারহাট যেতে চায়, সে 1 ঘন্টা তো দূরের কথা, সে 5 ঘন্টা তো যেতে পারবে না। রাস্তার যে পরিস্থিতি, ছুটির টাইমটাতে বাসগুলো সবগুলো বেশিরভাগ রিজার্ভে যায়, যা যাত্রীরা খুব হয়রানি হয় আর কি। মানুষের যেন দ্রুত বাসা বাড়িতে যাইতে পারে, এই জন্য বাস বাড়ানো উচিত। গণপরিবহনগুলো আছে, গণপরিবহনগুলোকে অ্যাকচুয়ালি কোম্পানি ভিত্তিক ফরম্যাটে নিয়ে আসতে হবে। কোম্পানি ফরম্যাটে থাকলে যেটা হবে গাড়ি নির্দিষ্ট জায়গায় দাঁড়াবে। গণপরিবহন সংকট কাটাতে নগর জুড়ে নতুন বাস মিনিবাস চলাচলকে উৎসাহিত করা হচ্ছে। তবে ফিটনেসবিহীন যানবাহন চলাচলের কোনো সুযোগ নেই বলে জানান বিআরটিএর উপপরিচালক। হিউম্যান হলার বা অটো টেম্পু এই ধরনের গাড়ির আমরা রুট পারমিট দিব না, ইভেন আমরা আবেদনও গ্রহণ করব না। আমরা শুধুমাত্র বাস মিনিবাস অর্থাৎ মাস ট্রান্সপোর্টকে আমরা উৎসাহিত করছি। চট্টগ্রামে নগরী ও জেলা মিলে অনুমোদিত যানবাহনের সংখ্যা 4,29,188টি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। খুলনায় প্রতিনিয়ত ঘটছে নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য মতে প্রতি বছর বিভাগের 8 শতাধিক নারী ও শিশু এমন ঘটনার শিকার হয়ে চিকিৎসা নেন, যার বেশিরভাগই শিশু। এজন্য পারিবারিক অসচেতনতা, নৈতিকতার অবক্ষয় ও শাস্তি না দেয়াকে দুষছেন সংশ্লিষ্টরা। আব্দুল হালিমের ছবিতে বিল্লাল হোসেন সজলের রিপোর্ট। গত 14 মার্চ খুলনা নগরী 7 নম্বর ঘাট এলাকায় বয়স্ক এক ব্যক্তি রিকশার মধ্যে এক শিশুকে যৌন নির্যাতন করে। মোবাইলে ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এই ঘটনায় খালিশপুর থানায় মামলা করেন শিশুটির মা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্যমতে প্রতি বছর খুলনা বিভাগের 8 শতাধিক নারী ও শিশু ধর্ষণসহ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি হন, যাদের বেশিরভাগই শিশু। বাচ্চাদের যে এই সেক্সুয়াল অ্যাসল্টের বিষয়গুলো, কিন্তু এগুলো আসলে সবগুলোই প্রসেসিংয়ে আছে, সবগুলো অধিকাংশ মামলা হয়েছে। ডিএনএ টেস্ট করার জন্য ঢাকা গেছে, রিপোর্ট আসছে, বিচার চলতেছে। এদিকে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের 3 আদালতে মামলা রয়েছে 1598টি। ধর্ষণ মামলার ভুক্তভোগীদের বেশিরভাগই শিশু। সংশ্লিষ্টরা বলছেন পারিবারিক অসচেতনতা, নৈতিকতার অবক্ষয়, শাস্তি না হওয়া সহ বিভিন্ন কারণে কমছে না এ ধরনের অপরাধ। কেন আবার ধর্ষকরা সাহস পাচ্ছে? একটি ঘটনারও দৃষ্টান্তমূলক সাজা হয় না, সেইটার জন্যই কিন্তু পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। তারা সাহস পাচ্ছে এবং একের পর এক ঘটনা কিন্তু ঘটাচ্ছে। বিভিন্ন মহলের চাপের কারণে সাক্ষীরা সঠিক সাক্ষী দিচ্ছে না, কিছু কিছু মামলা আপোষ হয়ে আসতেছে, টাকার বিনিময়ে কিছু আপোষ করতেছে, সাক্ষীরা হুমকির সম্মুখীন হচ্ছে, যে কারণে বিচারটা নিশ্চিত হচ্ছে না। পুলিশ বলছে আইনের প্রয়োগের পাশাপাশি দায়িত্ব নিতে হবে পরিবারকেও। আমরা কাউকেই ছাড় দেব না, আমরা দেইওনি, এটি প্রশ্নই আসে না। এবং আপনারা দেখেছেন যে এই ধরনের যে কোনো ঘটনা হওয়া মাত্রই কিন্তু আমাদের একদম শীর্ষ পর্যায় থেকে মাঠ পর্যায়ের আমাদের যে সদস্য, তারা কিন্তু তৎপর হয়ে যায়। কারণ আমরাও এই সমাজের মানুষ, আমাদেরও পরিবার আছে। এই ধরনের নৃশংসতা, নিষ্ঠুরতা, দুঃখজনক হলো ঘটনা, এটি কোথাও ঘটুক, এটি আমরা চাই না। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্যমতে 2023 সাল থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগে যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার হয়ে চিকিৎসা নিয়েছেন 357 জন শিশু। বিল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। জামালপুরে ধর্ষণ ও হত্যা মামলার আসামি জামিনে বের হয়ে মামলা তুলে নিতে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে একটি পরিবারকে। আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীর পরিবারের। এমন অভিযোগ তুলে আসামিকে আবারও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কিশোরীর পরিবার ও সহপাঠীরা। মানববন্ধনে অভিযোগ করা হয় 2022 সালে 10 মার্চ কিশোরীকে ধর্ষণ করেন যুবক তামিম আহমেদ স্বপন। পরে নিজ ঘর থেকে ওই কিশোরীর লেখা চিরকুট সহ উদ্ধার করা হয় ঝুলন্ত মরদেহ। সেই ঘটনায় তামিমকে আসামি করে মেলান্দহ থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন ভুক্তভোগীর বাবা। পরবর্তীতে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে তামিম আহমদ স্বপনকে গ্রেফতার করে র্যাব। পরিবারের অভিযোগ, গত 29 জানুয়ারি সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে মামলা তুলে নিতে প্রতিনিয়ত তামিম আহমদ স্বপন হুমকি দিচ্ছে। পুলিশ জানিয়েছে তদন্ত করে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।
কারণ সে যদি বের হয়ে যায় কিন্তু আমাদের মেয়েদের কোনো থাকবে না, নিরাপত্তা থাকবে না। এমন হুমকি দেয় দুনিয়াতে বেঁচে থাকবে সে আশা পায়নি। স্বপনের যেন ফাঁসি হয়, আর তার মায়ের দিক তাকালে আর কিছু বলার হয় না। মামলা চলতে আছে, আমি বিচার আসলে পাবো কিনা বা আমি কি করব বা আমার পরিবার কিভাবে সেফ থাকবে। তাদের জন্য যার জন্য এই জোরে পড়া তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করে আসছি। তো ঘটনার অভিযোগ আমরা পেয়েছি, আমরা অভিযোগ তদন্ত করছি, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা যেটা নেওয়া উচিত সেটা আমরা নিব। আগামী বাজেট হবে বাস্তবসম্মত ও জনকল্যাণমুখী। উন্নয়ন বাজেটে স্থান পাবে না অপ্রয়োজনীয় প্রকল্প। গতকাল দুপুরে গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এই কথা জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এ সময় তিনি আগামী অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতের সুবিধাভোগীদের ভাতা বাড়ানোর ইঙ্গিত দেন। জানান মূল্যস্ফীতি, ব্যাংকে স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক বৈষম্য দূর করার লক্ষ্য নিয়ে বাজেট করা হবে। বলেন এনআরবি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার শুরু করা হবে। প্রতি বছরই বাজেট প্রস্তুত করার আগে অংশীজনদের সঙ্গে আলোচনা করে সরকার। সেখান থেকে পাওয়া বিভিন্ন মতামত পরামর্শ যাচাই বাছাই করে সুপারিশ গ্রহণ করা হয়। বুধবার অর্থ মন্ত্রণালয়ে 2025-26 অর্থ বছরের বাজেট আলোচনায় অংশ নেন গণমাধ্যমের সম্পাদক সহ সিনিয়র সাংবাদিকরা। উঠে আসে অর্থনীতির সংকট ও সমাধানের উপায়। ফাঁপা অর্থনীতির ভঙ্গুর দশা থেকে প্রাথমিক ধাক্কা অন্তর্বর্তীকালীন সরকার দক্ষতার সঙ্গে সামাল দিতে পেরেছে বলে মত দেন গণমাধ্যম কর্মীরা। তবে শুধু বাজেটের আকার না বাড়িয়ে অপচয় রোধ করার উপর গুরুত্ব দেওয়া হয়। গৃহস্থলী কাজের অর্থনৈতিক স্বীকৃতি, বিনিয়োগ, কর্মসংস্থান নিয়েও আলোচনা হয়। অর্থ উপদেষ্টা বলেন, জনকল্যাণমূলক রাষ্ট্র গড়তে চায় সরকার। এনবিআর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার শুরু করা হবে। বাকি সংস্কার পরবর্তী সরকার এসে করবে। বাজেট না হয় যদি কিছুটা ইনোভেশন থাকে সেটা পরবর্তী কারণ। অতএব আমাদের চ্যালেঞ্জগুলো আপনার মূল্যস্ফীতি, তারপর আপনার ফরেন রিজার্ভ বিষয়ে আপনার কাজ করছে, ব্যাংকিং সেক্টরে লিকুইডিটি প্রবলেম আছে, ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, তাই না? বড় ব্যবসা বলুন, ছোটো ব্যবসা বলুন, কর্মসংস্থান আমাদের ব্যাংকের সাথে বড় সংস্কার আমরা করবো, এনবিআরের সংস্কার করবো, ট্যাক্সগুলির বাসা যায়, করাপশন কীভাবে কমা যায়, ট্যাক্স কালেকশন। অর্থ উপদেষ্টা জানান, এমনভাবে বাজেট করা হবে যা কোনো রাজনৈতিক সরকার ছুঁড়ে ফেলে দিতে পারবে না। বাজেটটা আমরা বাস্তবমুখী করবো, বাজেটের সাইজ হয়তো বড় করবো না, এডিপির সাইজ খুব হয়তো বড় হবে না, মূল্যস্ফীতি কমাতো, সাথে যেমন আয় যেন বাড়ে, সামাজিক নিরাপত্তা, এডুকেশন এবং আইটিতে অ্যালোকেশন কমবে না এবং বাড়বে। এছাড়া 2026 সালের মধ্যেই এলডিসি উত্তরণের পরিকল্পনার কথা জানান অর্থ উপদেষ্টা। সামাজিক নিরাপত্তা মানে কিছু বাড়াবো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জনতা ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপের নেওয়া ঋণের অর্থ শিগগিরই ফেরত আসছে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মজিবুর রহমান। বুধবার রাজধানীর বাংলা মোটরে জনতা ব্যাংক কার্যালয়ে আয়োজিত ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক সম্মেলনে কথা জানান তিনি। এ সময় ব্যাংকের তারল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, এস আলম গ্রুপের খেলাপি ঋণের টাকাও দ্রুতই ফেরত পাওয়া যাবে। সম্মেলনে আগামীতে ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন জনতা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম মর্তুজা ও সিএফও মোহাম্মদ নুরুল আলম। বয়স্ক এবং বৃদ্ধ হলে বেশি কথা বলে, ওল্ড পিপল আর গেরুলাস, তো মাথার উপর থেকে আমাদেরকে পণ্য প্যাকিং ও ওয়্যারহাউস নির্মাণ ছাড়াই উদ্যোগ নেয়ার পর 3 মাসেও চালু হচ্ছে না সিলেট বিমানবন্দর থেকে কার্গো সার্ভিস। একের পর এক তারিখ পরিবর্তন করেই চলছে সিভিল এভিয়েশন। তবে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশি বিমান। অন্যদিকে কার্গো সেবার জন্য ঢাকা সিলেট যোগাযোগ ব্যবস্থা ও পণ্য সংরক্ষণ অবকাঠামো নিয়ে আশঙ্কায় ব্যবসায়ীরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো সার্ভিসের সব ব্যবস্থাপনা তৈরি হলেও ঝুলে যাচ্ছে বাস্তবায়ন। 3 বছর আগেই অবকাঠামো নির্মাণ, পরীক্ষা নিরীক্ষার স্ক্যানিং মেশিন বসানো সহ সব ধরনের কাজ শেষ করে সিলেট বিমানবন্দর কর্তৃপক্ষ, কিন্তু নানা জটিলতায় তা আটকে আছে বছরের পর বছর। সবশেষ চলতি বছরের জানুয়ারিতে চালু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে বেবিচক নতুন পরিকল্পনার কথা জানিয়েছিল চলতি মাসে, কিন্তু তাতেও দেখা দিয়েছে আশঙ্কা। আইকাও থেকে একটা অনুমোদন লাগে, সেই সার্টিফিকেশনের জন্য ওয়েট করছে। আমরা খুবই আশাবাদী যে ফার্স্ট উইকে
মার্চের ফার্স্ট উইক নাইলে সেকেন্ড উইকে ফুল অপারেশনাল স্টার্ট। এদিকে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে কার্গো সার্ভিসের সব ধরনের সেবা দিতে প্রস্তুত বলে জানিয়েছে বাংলাদেশ বিমান। সিলেট থেকে বিশ্বের যে কোনো গন্তব্যে বিমানযোগে পণ্য পরিবহনের ক্ষেত্রে সেবা দেওয়ার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অ্যাজ এ গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট সম্পূর্ণ প্রস্তুত। আমরা আমাদের দিক থেকে আমাদের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট ওয়াইজ আমাদের RA3 ডেজিগনেটেড এরিয়া, যেটা কিনা ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি কর্তৃক একটা নির্ধারিত বাধ্যবাধকতা, সেটারও কাজ আমরা সম্পূর্ণ করেছি। ACC সহ সব কাজ আমরা সম্পূর্ণ করেছি। মূলত সিলেট অঞ্চলের প্যারিশেবল পণ্য রপ্তানি প্রাথমিকভাবে মূল লক্ষ্য বেবিচকের, কিন্তু বাণিজ্যিকভাবে ঢাকার পরে সিলেট এয়ারপোর্টকে কার্গো সার্ভিসের দ্বিতীয় অপশন হিসেবে তৈরি করা হলেও ব্যবসায়ীরা বলছেন যোগাযোগ সহ নানা সংকটের কথা। আমাদের মূলত ফ্যাক্টরি বেসগুলো হলো তো আপনার ঢাকা, গাজীপুর বা মানে কুমিল্লা এবং চিটাগাং, মূলত আমাদের বেস কিন্তু ফ্যাক্টরির এখানে। এটা আমার জন্য মানে ধরেন কম্পেয়ার টু ইন্ডিয়া ইট ইজ বেটার। ঢাকা টু সিলেটের রাস্তার অবস্থা খারাপ, এয়ারপোর্টের বা কার্গো ওয়্যার হাউসে আমি পাঠাচ্ছি, তাহলে এইখানে কাস্টমারের যে আমার প্যাকিং, আমার এইখানের যেই টোটাল আমার গুডসের যে নিরাপত্তা, সেটা আমি ফুল আমার ফ্যাক্টরি থেকে আমি সেটা দিছি, কিন্তু আমার এয়ারপোর্টে গিয়ে সেখানে আমার নষ্ট হয়ে যাচ্ছে। এখন এই ইন বিটুইন কিন্তু আমিও জানতেছি না যে আমার মালটা নষ্টভাবে বাইরের কাছে যাচ্ছে নাকি না প্রপার শেপে যাচ্ছে। তথ্য বলছে ব্যবসায়িকভাবে লাভ ক্ষতির হিসাব না কষেই সিলেট বিমানবন্দরে নির্মাণ করা হয়েছে কার্গো অবকাঠামো। পণ্য স্ক্যানিংয়ে 2টি এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম বা EDS মেশিনের মধ্যে অচল হয়ে রয়েছে একটি। এছাড়া এখনও কার্গো সার্ভিসের অনুমতিও মেলেনি আইকাও থেকে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে ঈদ কেনাকাটায় গহনার দোকানে ভিড়। উৎসব রাঙাতে এবার হিসাব কষিয়ে স্বর্ণালংকার কিনছেন ক্রেতারা। উচ্চ মূল্যের কারণে বেচাকেনা নেমেছে অর্ধেকে। খুলনার উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট বেড়েই চলছে। সংকট নিরসনে 3 দশকের বেশি সময় ধরে সরকারি বেসরকারি নানা উদ্যোগ আর শত কোটি টাকা বাজেট বরাদ্দ হলেও তার টেকসই হয়নি। বিশেষজ্ঞদের মত, শুধু বর্তমান নয়, ভবিষ্যতের কথা চিন্তা করে স্থায়ী সমাধানে নজর দিতে হবে ভূগর্ভস্থ ও উপরিস্থ পানির প্রাপ্যতা নিশ্চিতে। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। গ্রামের মেঠোপথ ধরে লাইন দিয়ে পানি সংগ্রহ করতে ছুটছেন প্রত্যন্ত অঞ্চলের নারীরা। দেশের দক্ষিণ উপকূলের মানুষের এই সংগ্রামের চিত্র পাল্টেনি 3 দশক ধরে, বরং কোথাও কোথাও সংকট আরও বেড়েছে। একই সমস্যায় যোগ হয়েছে নতুন এলাকাও। কলের পানি টক, কলের পানি খাতে পারি না, পানির পিপাসার জ্বালায় ফারান্ডা বার হয়ে যায়। 30 বছর 40 বছর ধরে গাঙের পানি খাই আইসে ধরে পিট কেটে দিয়ে সেখানে টাকা গুছাতে সাউন কিনে খাই। 40-50 বছর এই জায়গায় এসে কোনোদিন পানি ফেলাম না খাইলে তোমার জীবনই বাঁচো না। এই পানির পরে আমাকে নির্ভর। বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্য বলছে, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার 9 উপজেলার অন্তত 48টি ইউনিয়নের 3 লাখেরও বেশি পরিবার সুপেয় পানি সংকটে। এসব স্থানের কোথাও নারীদের 2 থেকে 3 কিলোমিটার পথ হেঁটে, কোথাও আবার তাও না পেয়ে পুকুরের অনিরাপদ পানি সংগ্রহ করতে হচ্ছে। এতে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। রান্না করে খাই, এমনি খাই, পানিতে আলো নানা রকমের পোকামাকড় হয়, পাতা পড়ে, ডায়রিয়া, আমাশয়, যেগুলো পানিবাহিত রোগ সেগুলো লেগেই থাকে কারণ না কারোর ঘরে। ডাক্তার কবিরাজ টা দিতে জানে ভালো পানি সংবাদ পাইছাই না আমরা দৌড়। পানির ব্যবস্থা করলে জনগণ খাই একটু বাঁচতে পারতাম। সুপেয় পানি সংকট নিরসনে গত 5 বছরে 3 উপকূলীয় জেলায় 600 কোটি টাকার বেশি ব্যয়ে সরকারি 8টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এছাড়া 16 থেকে 20টি বেসরকারি সংস্থা আরও অর্ধশতাধিক প্রকল্প বাস্তবায়ন করেছে। এসব প্রকল্পে অন্তত 10 ধরনের প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহার করা হয়, তবে দীর্ঘমেয়াদে ফল পাওয়া যায়নি কোনো প্রকল্পে। সরকারি কর্মকর্তারা বলছেন, সব পর্যায়ে প্রকল্পগুলো রক্ষণাবেক্ষণ বড় চ্যালেঞ্জ। সমাধানে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। স্যালাইনিটি ইনট্রুশন হচ্ছে, আর্সেনিক, আয়রন কন্টামিনেশন, এছাড়া আমাদের ওয়াটার টেবিল সেটা নিচে নেমে যাচ্ছে। সমস্যাটার সমাধান দীর্ঘস্থায়ী এবং টেকসই সমাধান করতে পারি, সেটার বিষয়ে আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাজ করছে। গবেষকরা বলছেন, এসব অঞ্চলে পানি সমস্যার টেকসই সমাধানে বৃষ্টির পানি সংরক্ষণের দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ ও ভবিষ্যতে সমুদ্রের পানি শোধনের জন্য ব্যবস্থা নিতে হবে। দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানের জন্য, টেকসই সমাধানের জন্য সাধারণ প্রযুক্তির সলিউশন ওই বৃষ্টির পানি সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব পড়ছে, রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। সুপেয় পানির সংকট নিরসনে বর্তমানে 3 উপকূলীয় জেলায় 3টি সরকারি প্রকল্প চলমান আছে।
সুপেয় পানির এই সংকট শুধুমাত্র পরিবেশগত সমস্যা নয়, মানবিক সংকটও বটে। অদূর ভবিষ্যতের কথা চিন্তা করে এখন থেকেই ভূগর্ভস্থ ও ভূ উপরস্থ পানির প্রাপ্যতা নিশ্চিতে আরও গবেষণা করে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন এখন সময়ের দাবি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দখল হয়ে গেছে বাগেরহাট পৌরসভার 5টি বড় খাল। 2টি দখল করে নির্মাণ করা হয়েছে স্থাপনা। পাশাপাশি নাব্য সংকট ও নগরীর আবর্জনা ফেলায় ভরাট হয়ে যাচ্ছে খালগুলো। জোয়ারের পানি খালে প্রবেশ করায় দুর্গন্ধযুক্ত নোংরা পানি ছড়াচ্ছে আশপাশের বাড়িঘরে। এরই মধ্যে 500 দখলদারের তালিকা প্রস্তুত করেছে পানি উন্নয়ন বোর্ড। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য, আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। দুই ভবনের মাঝে নোংরা পানি দেখে ড্রেন মনে হলেও এটি একটি খাল। বাগেরহাট পৌরসভায় 5টি বড় খাল রয়েছে, অথচ খালগুলো দখল করে নির্মাণ করা হয়েছে স্থাপনা। একসময় নৌকা চলাচল করলেও বর্তমানে সরু নালায় পরিণত হয়েছে। পাশাপাশি নাব্য সংকট ও নগরীর আবর্জনা ফেলায় ভরাট হয়ে যাচ্ছে খালগুলো। প্রতিদিন নদীর জোয়ারের পানি খালে প্রবেশ করায় প্লাবিত হয় আশপাশের বাড়িঘর। দুর্গন্ধযুক্ত নোংরা পানিতে ছড়াচ্ছে নানা জীবাণু। এতে ক্ষুব্ধ পৌরবাসী। বাড়ি করে খাল আটকায় ফেলাইছে, এখন একটু ড্রেনের মতন হয়েছে, যার জন্য ময়লায় সমস্ত পানি সরানো সব বাড়ি উঠে যায় বর্ষাকালে। প্রচুর ময়লা নোংরা সব এইখানেই ফেলে। এই অবস্থা আমরা এই জায়গায় বসবাস করতে পারছি না, দুর্গন্ধ, তারপরে বৃষ্টির সময় জলাবদ্ধ থাকে। সত্যই আমরা চাচ্ছি যে এই খালটার একটা সংস্কার করা হোক। পানি উন্নয়ন বোর্ড বলছে খালগুলোতে 500 দখলদারের তালিকা প্রস্তুত করা হয়েছে। নতুন করে দখল মুক্ত করে খননের একটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা দেয়া আছে। প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে, তাহলে অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে এবং সাথে সাথে আমাদের সিটিসিএলপি প্রকল্পের মাধ্যমে খালগুলো নতুনভাবে সংস্কার করা হবে। বাগেরহাটে পৌরসভা দখল হয়ে যাওয়া 5টি খালের দৈর্ঘ্য প্রায় 23 কিলোমিটার। সময় সংবাদ, বাগেরহাট। উদ্বোধন হয়েছে প্রায় 1.5 বছর আগে, কিন্তু আজও চালু হয়নি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 5 তলা বিশিষ্ট নতুন ভবন। দীর্ঘদিন অরক্ষিত থাকায় চুরি হচ্ছে ভবনের নানা গুরুত্বপূর্ণ সামগ্রী, নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। পুরাতন ভবনের শয্যাসহ নানা সংকটে চরম ভোগান্তিতে রোগীরা। তবে প্রশাসনিক অনুমোদনের দিকে তাকিয়ে স্বাস্থ্য বিভাগ। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। 5 তলা বিশিষ্ট নতুন ভবনের ফাঁকা কক্ষে ময়লা আবর্জনার স্তূপ। চুরি হয়ে যাচ্ছে আসবাবপত্র, টিভি ও পানির ট্যাপ সহ গুরুত্বপূর্ণ সামগ্রী। সেখানে বসছে মাদকের আড্ডা, ফ্যানের খাঁচায় বাসা বেঁধেছে পাখি। ব্যবহার না হয় দিন দিন নষ্ট হচ্ছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। উদ্বোধনের প্রায় 1.5 বছর অতিবাহিত হলেও আজও চালু হয়নি আধুনিক সুবিধা সম্পন্ন এই ভবনটি। 2023 সালের অক্টোবরে তড়িঘড়ি করে অসম্পূর্ণ ভবনটি উদ্বোধন করা হয়। পুরাতন ভবনে নানা সংকটের কারণে ভোগান্তিতে রোগীরা, তার উপর রয়েছে চিকিৎসক সহ জনবল সংকট। এত টাকা খরচ করে যে তৈরি করা হয়েছে, অথচ এখানে কোনো রোগী নেই। বড় একটা বিল্ডিং করে বিল্ডিংয়ে কোনো ভালো ডাক্তার নেই, কোনোটা ভালো ইয়ে নেই, এত দামি দামি জিনিস এসে চুরি হয়ে যাচ্ছে। মেয়ে দুটো নিয়ে দাঁতের ডাক্তার দেখাবো আর চিকিৎসকের ডাক্তার দেশে ঘোরাঘুরি করছে, কোনো জায়গায় কোনো লোকজন নেই, শুধু একটা অফিসে দেখলাম দুটা লোক আছে আর কেউ নেই। সরকার বহন করেই ফেলে, সেগুলো আবদ্ধ করে আটকে না রেখে জনগণের স্বার্থে যত দ্রুত সেগুলো মেনটেন করে। হাসপাতালটা চালু হয় তাহলে আমাদের এলাকার লোকজনের জন্য খুবই সুবিধা এবং একটু উন্নত মানের সেবা পাই। স্বাস্থ্য বিভাগ বলছে প্রশাসনিক অনুমোদন না হয় ভবনটি চালু করা সম্ভব হচ্ছে না, তবে এ নিয়ে কাজ করছেন তারা। জনগণ সেবাটা আসলে আমাদের মুখ্য উদ্দেশ্য। আমার চাই যে আসলে জনগণ সেবা পাক এবং দ্রুত চালু হোক। মন্ত্রণালয়ে পাঠাইছি, মন্ত্রণালয় থেকে প্রশাসন অনুমোদন হয়ে আসলেই আমরা চালু করতে পারবো। প্রতিদিন গড়ে এই হাসপাতালের আউটডোর ও ইনডোরে চিকিৎসা নিচ্ছেন 600 থেকে 650 জন রোগী। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। ঈদযাত্রার আগাম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হওয়ায় ফাঁকা রেলওয়ের কাউন্টারগুলো। তবে সামনে এসেছে বারবার অনলাইনে হিট করেও টিকিট না পাওয়ার ভোগান্তি। এদিকে সড়কপথে ঈদযাত্রা নির্বিঘ্নে করতে সমন্বয় সভার আয়োজন করে পরিবহন মালিক শ্রমিক সংগঠনগুলো। অতীতের চেয়ে ব্যতিক্রমী এক ঈদযাত্রা উপহার দেওয়ার আশ্বাস শ্রমিক নেতাদের। যাত্রা নির্বিঘ্ন করতে সাদা পোশাকে থাকবে পুলিশ। টিকিটের জন্য হাহাকার, দীর্ঘ লাইন। 2 দিন আগে লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট না পাওয়ার আক্ষেপ আর প্রিয়জনের সঙ্গে ঈদ কাটানো নিয়ে শঙ্কা, সঙ্গে টিকিট কালোবাজারির চোখ রাঙানি।
কয়েক বছর আগের কমলাপুর রেল স্টেশনের চিত্র এমন হলেও এখনকার প্রেক্ষাপট ভিন্ন। ফাঁকা টিকিট কাউন্টার, কমেছে কালোবাজারির দৌরাত্ম্য। তবে হাজির হয়েছে বারবার অনলাইনে হিট করেও টিকিট না পাওয়ার ভোগান্তি। পুরোটাই অনলাইন না করে কিছু অংশ যদি লাইনে দাঁড়িয়ে বা কাউন্টার থেকে টিকিট দিত, সেটা মনে হয় সর্বসাধারণের জন্য ভালো হতো। আমরা এই বোতাম ফোন ব্যবহার করি, কিন্তু আমরা তো অনলাইন ব্যবহার করি না, রেজিস্ট্রেশন করি নাই। আমাদের তো ভোগান্তি, আমরা তো টিকিট পাচ্ছি না। এমন সব ভোগান্তি এড়াতে আবার কেউ কেউ আগেই ছাড়ছেন ঢাকা। বলছেন ঝামেলা মুক্ত থেকে ঈদ কাটাতে চান প্রিয়জনের সঙ্গে। পর গেলে অনেক ভিড় হবে, বাচ্চাকে নিয়ে উঠতে হবে না ট্রেনে, আর এখন তো জ্যাম কম, এর জন্য আগে যাইতেছি। পরে টিকিট পাওয়া অনেক কষ্ট, অনিশ্চিত হয়ে যায়, একটু নির্ঝঞ্ঝাটভাবে চলে যাচ্ছি। পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা আগে আগে ফ্যামিলি রেখে আসি, পরে আমি আবার যাই। এদিকে সড়ক পথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন বাস কাউন্টারে সমন্বয় সভার আয়োজন করছে প্রশাসন এবং পরিবহন সংশ্লিষ্টরা। এ সময় অতীতের চেয়ে ব্যতিক্রমী এক ঈদযাত্রা হবে বলে নিশ্চয়তা দেন তারা। এছাড়া যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। ভাড়া বেশি নিয়েছে এমন কোনো অভিযোগ আমরা না শুনি। শুনতে পেলে সেই কোম্পানি শাস্তির আওতায় আসবেন, সেই শ্রমিক শাস্তির আওতায় আসবেন। অতীতের যে কোনো সময়ের তুলনায় এক নিরাপদ ব্যতিক্রম ঈদ যাত্রার আয়োজন করা হবে। গুটি কয়েক ব্যক্তি বিশেষের অন্যায় কাজের জন্য গোটা দেশের কাছে আমাদের সুনাম নষ্ট করতে দিতে পারি না। এদিন প্রশাসনের পক্ষ থেকে বাস মালিক শ্রমিকদের উদ্দেশ্যে যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ সহ চুরি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার কথা জানানো হয়। কেউ চাঁদাবাজি করে আমরা কঠোর, আমরা ট্রাফিক পুলিশের কাছে অস্ত্র দিয়েছি, শুধু ছিনতাইকারী বা ইত্যাদি প্রতিরোধ করার না। এটা কমিশনার স্যারের নির্দেশ আছে, কোথাও চাঁদাবাজ দেখলে তাদেরকেও ধরতে হবে। আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে, তাদেরকে আমরা এদের সঙ্গে নামাবো, তারাও কিন্তু উপস্থিত ওই স্পটেই বা অফিসে বিচার করে জেল দিয়ে পাঠিয়ে দিতে পারবে। ঈদে ঘরমুখী মানুষের যাত্রায় দুর্ভোগ কমাতে সব মহলের সহায়তা চান বক্তারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঈদের কেনাকাটার স্বার্থে অনেকেই আসছেন জুয়েলারি দোকানে। দাম অনেক বেশি বললেও সাধ্য মতো কিনছেন তারা। বিক্রেতারা বলছেন বছর ব্যবধানে এবার স্বর্ণালংকার বিক্রি কমেছে 30 থেকে 40%। নারী রঙের শোভাবর্ধনে বরাবরই কদর ধরে রেখেছে স্বর্ণালংকার। আর্থিক দুঃসময়ের সঙ্গী হিসেবেও বছর জুড়ে সমাদর রয়েছে মূল্যবান এই ধাতুর। উৎসবে যার চাহিদা বাড়ে খানিকটা। অলংকার মেয়েদের খুব পছন্দের জিনিস, বাজেট যতটুকুনি হোক ঈদের সময় শপিং তো করতেই হবে, ফ্যামিলির জন্য, নিজের জন্য, এটা তো ভালো লাগা। দুঃসময়ের অ্যাসেট হিসেবে চিন্তা করি, শখটা পূরণ হলো, আবার আমার খারাপ সময়ের জন্য এটা আমি একটা অ্যাসেট হিসেবে কিনলাম। ঠিক 1 বছর আগে 1 ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম ছিল 1,11,000 টাকা, যার বর্তমান বাজার মূল্য 1,54,945 টাকা। এর সঙ্গে রয়েছে 5% ভ্যাট আর 6% মজুরি খরচ। উৎসব রাঙাতে তাই এবার অনেক হিসাব কষেই স্বর্ণালংকার কিনতে হচ্ছে বলে জানান ক্রেতারা। গোল্ডের তো জাকাত আছে, সেগুলো হিসেব করে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয়। একবার জায়গা 10 বার ভাবতে হয় যে এটা কিনতে পারবো কি কিনতে পারবো না। বিক্রেতারা বলছেন উচ্চ মূল্যের কারণে এবার তাদের বিক্রি নেমেছে প্রায় অর্ধেকে। খুব উচ্চবিত্ত যারা, তারা হয়তো শৌখিনতার ক্ষেত্রে কিছু কেনাকাটা করতেছে। তো এই বছর বেচা কেনা 30-40% বেচা কেনা কমে যাচ্ছে। অনেক দিন আছে আমরা বউনি করতে পারি না। দেশের বর্তমান পরিস্থিতি, সে অবস্থায় মানুষ তো অনেকেই টাকা পয়সা হাতে নেই বা বের করতেছে না। নগদ টাকায় কেনা বেচার চেয়ে পুরনো অলংকার বদল করে নতুন ডিজাইনের গহনা কেনার প্রবণতা বেশি বলে জানান দোকানিরা। আনইউজুয়াল গোলগুলা বর্তমান বাজার দর অনুযায়ী বিনিময় করে কাস্টমার গহনা নিচ্ছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দিলে বাংলাদেশ আরও অনেক পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব এর সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের বালুর মাঠ এলাকায় একটি রেস্তোরাঁয় সংগঠনের জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিলের আলোচনা সভায় তিনি এই কথা বলেন। নির্বাচন ও ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ তাদের সঠিক নেতৃত্বকে বেছে নেবে বলেও জানান তিনি। নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ইফতার মাহফিলের আলোচনা সভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে সকলকে
যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে রমজান মাসেও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে সিলেট ও বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। বুধবার সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন ছাত্র শিবির কর্মীরা। এ সময় পশ্চিমা দেশসহ মানবাধিকার সংগঠনগুলোর কঠোর সমালোচনা করেন তারা। দ্রুত ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ইসরায়েলের বর্বর হামলা বন্ধে জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। এদিকে একই দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। মুসলিম সম্প্রদায়ের উপর নৃশংসতা চালানো হলেও জাতিসংঘের কোনো পদক্ষেপ না থাকায় তীব্র সমালোচনা করে তারা। সিলেট ও বরিশাল ছাড়াও আরও কয়েকটি জেলায় একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল বের করে তৌহিদি জনতা। মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে করা হয় প্রতিবাদ সমাবেশ। ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ওআইসিকে আহ্বান জানানো হয়। ভারতের নাগপুরে মুসলিমদের ওপর হওয়ার হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দাও জানান বক্তারা। লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। শহরের চকবাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় উত্তর স্টেশনে। সেখানে করা হয় সমাবেশ। রক্তক্ষরণ হচ্ছে কেন? আমাদের ভাইদের উপর অন্যায়ভাবে আক্রমণ করা হবে। আমরা মুসলমানদের 57টা রাষ্ট্রের গঠিত ওআইসির মাধ্যমে অনতিবিলম্বে এর জোর দাবি জানাচ্ছি, তাদের জন্য একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকারি হাঁস মুরগি পালন কেন্দ্রে ডিম ফোটানো হ্যাচারিতে রয়েছে মূল্যবান মেশিন। তবে তা ব্যবহার না হওয়ায় সরকারের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে। অন্য ফার্ম থেকে বাচ্চা নিয়ে বিক্রি করায় এখন কাজ। এমন পরিস্থিতিতে ধ্বংসের মুখে সাতক্ষীরার পোলট্রি শিল্প। লোকসান গুনতে হচ্ছে ফার্ম মালিকদের। তবে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি বর্তমানে হ্যাচারি নেই, যন্ত্রাংশ অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 1985 সালে সাতক্ষীরার রসুলপুর এলাকায় 3 একর জমির ওপর গড়ে তোলা হয় সরকারি হাঁস মুরগি প্রজনন ও উন্নয়ন খামার। ব্যবস্থাপকের কার্যালয় হলেও একজন পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার দিয়ে কাজ চলছে। সরকারের কোটি কোটি টাকা খরচ করে অফিস সহ সেখানে নির্মাণ করা হয় একটি হ্যাচারি ভবন, যা এখন অকেজো। বাচ্চা লালন পালনের জন্য 4টি শেডের মধ্যে একটি সচল। বাইরের জেলা থেকে বাচ্চা কিনে এই শিল্পকে টিকিয়ে রাখার চেষ্টা খামার মালিকদের। তবে খরচ বেড়ে যাওয়ায় ধ্বংসের মুখে এই শিল্প। এজন্য সরকারের সুদৃষ্টি কামনা করেছেন খামারি ও ব্যবসায়ীরা। সরকারি হাঁস মুরগির হ্যাচারি ফের চালুর দাবি তাদের। প্রয়োজন মতন মুরগি আমরা পাচ্ছি না, বাচ্চা পাচ্ছি না ঠিক মতো, দামও অনেক বেশি। আগে এক সময় বাচ্চা ফুটাতো, এখন সেগুলো হয় না। যেগুলো ফুটায় সেগুলো নিজেদের ভিতরে করে নেয় ওরা। সরকারি ভাবে রেট করা ছিল 10 টাকা করে, এটা আমরা যখন লোকাল কিনি তখন হচ্ছে 35 টাকা 40 টাকাও আমাদের কেনা পড়ে। হ্যাচারিটি অবিলম্বে চালু করা হোক। এই হ্যাচারিটি চালু হলে সাতক্ষীরা পোল্ট্রি শিল্পে খামারিরা উপকৃত হবেন। তবে প্রতিষ্ঠানটির কর্মকর্তার দাবি হ্যাচারির যন্ত্রাংশ অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। তবে এটি চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস তার। হ্যাচারি আমাদের মেশিনটা এখন নাই, এখান থেকে অন্য জায়গায় কনভার্ট করতে, এখানে আর বাচ্চা উৎপাদন হয় না। বাচ্চাদের চাহিদা অনেক বেশি, আমরা চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার জন্য। সাতক্ষীরায় বর্তমানে প্রায় 7000 পোল্ট্রি খামার রয়েছে। সেখানে অন্য জেলার হ্যাচারি থেকে সরবরাহকৃত মাত্র 5200 বাচ্চা সরবরাহ করা হয়। যদিও সরকারি মুরগির প্রজনন ও উন্নয়ন খামারে বাচ্চা সরবরাহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 15000। সময় সংবাদ, সাতক্ষীরা। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। আপনাকে ধন্যবাদ। মেহেরপুরে কমেছে সব ধরনের মাছের দাম। রমজান উপলক্ষে চাহিদা কম থাকায় প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা কমে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মাছ। মেহেরপুর বড় বাজারের মাছের আড়তে আছেন রিপোর্টার বেনিয়ামিন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে।
আমি মেহেরপুরের যে বাজারটিতে দাঁড়িয়ে আছি, মাছের আড়ত, এই আড়তে প্রতিদিন কিন্তু 40 থেকে 50 লক্ষ টাকার মাছের বেচাকেনা হয়ে থাকে। কিন্তু রমজান আসার সাথে সাথে এই মাছের বেচাকেনা কমে কিন্তু 20 থেকে 30 লক্ষ টাকায় নেমে এসেছে। এই নেমে আসার মূল কারণ সেটি হচ্ছে রমজানে আসলে মাছের যে চাহিদা, সেই চাহিদাটা অনেকাংশেই কম দেখাচ্ছে এবং সকাল থেকেই যে একটা ভিড় থাকে মাছ নামানোর, এখানকার যে আড়ত ব্যবসায়ীরা রয়েছেন তারা মাছ বিভিন্ন জেলার বিভিন্ন স্থান থেকে মাছ নিয়ে এসে এখানে মাছগুলো কিন্তু এই আড়তে নিয়ে আসে। সেই আড়তে নিয়ে এসে এই আশেপাশের যে জেলাগুলো আছে কিংবা বিভিন্ন বাজারগুলো আছে, সেই বাজারগুলোতে সরবরাহ হয়ে থাকে এখানকার মাছগুলো। সেই মাছ কিন্তু এখনো বাজার জমে উঠছে, কিন্তু যে পরিমাণে আগে মাছ বেচা কেনা হতো সেটি কিন্তু অনেকাংশেই কমে গেছে। বিশেষ করে যে কার্প জাতীয় মাছ, রুই কাতলা থেকে শুরু করে মৃগেল যে মাছগুলো রয়েছে সেগুলো আগে যে 280 থেকে 240 টাকা করে বিক্রি হতো, সেগুলো কিন্তু 200 থেকে 230 টাকায় নেমে এসেছে। পাশাপাশি আমরা যদি বলি যে দেশি যে প্রজাতির মাছ কিন্তু অনেকাংশেই বাজারে কমে এসেছে এবং এই মাছগুলো কিন্তু এখন এখানে আসছে না, অনেক কম আসছে এমনটাই বলছেন ব্যবসায়ীরা বলছেন যে প্রতি কেজি মাছে কিন্তু 30 থেকে 40 টাকা করে দাম কমে এসেছে। এই রমজানে যে পরিমাণে মাছের আমদানি হয় সেই পরিমাণে ক্রেতা না থাকার কারণে কিন্তু এমন দাম কমার অজুহাত দিচ্ছেন এবং জানাচ্ছেন যে দাম কমে আসার কারণে কিন্তু ব্যবসায়ীদের যে আর্থিক একটা ক্ষতি হচ্ছে তারা কিন্তু সেটা আমাদের জানিয়েছেন। এখানকার যে ব্যবসায়ী তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে হচ্ছে এই অঞ্চলের আমাদের এই আড়ত থেকে, এইখানকার যে আড়ত রয়েছে বড় বাজারের মাছের আড়ত, এই আড়ত থেকে কিন্তু আশেপাশের যে উপজেলা আলমডাঙ্গা কিংবা গাংনী উপজেলা এবং মুজিবনগর উপজেলায় কিন্তু ব্যবসায়ীরা মাছ নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে মাছের যে কেনা বেচা সেটি কিন্তু এই রমজান উপলক্ষে কমে এসেছে এবং রমজান শেষ হলে কিন্তু আবারও মাছের বেচা কেনা বাড়বে বলে আশা করছেন এখানকার ব্যবসায়ীরা। এই ছিল মেহেরপুরের মাছের বাজারের সর্বশেষ খবর। মেহেরপুর বড় বাজারের মাছের আড়ত থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী বেনিয়ামিন। দেশে ফিরেছে বিভিন্ন সময় ভারতে পাচারের শিকার 21 বাংলাদেশি শিশু। দুই দেশের সরকারের নেয়া বিশেষ ট্রাভেল পারমিটে মাতৃভূমিতে ফিরেছে তারা। কলকাতায় বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বুধবার সন্ধ্যায় পেট্রাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরে 21 বাংলাদেশি শিশু। ভারতে বিভিন্ন সময় আটকের পর পশ্চিমবঙ্গের একটি সেফ হোমের আশ্রয়ে ছিল 5 থেকে 15 বছর বয়সী ভুক্তভোগীরা। আইনি জটিলতায় সেখানে 2 বছর থেকে 5 বছর পর্যন্ত থাকতে হয়েছে অনেককে। ফেরত আসা শিশুদের মেডিকেল পরীক্ষার পাশাপাশি আইনি সহায়তা দিতে রাখা হয়েছে বেনাপোল হাফওয়ে শেল্টার হোমে। বিভিন্ন সীমান্ত দিয়ে এরা মানব পাচারের শিকার হয়েছে, কেউ বা তার স্বজন সহ পাচারের শিকার হয়েছে, এদের স্বজনরা কেউ বা এখনো জেলে আছে। জনগণের ভিতরে আরো সচেতনতা সৃষ্টি করতে হবে, যে সচেতনতা আসলে তাদের দারিদ্র্য বিমুখ করতে পারে। ভারতে পাচার হওয়া 21 জন নাগরিক পেট্রাপোল ইমিগ্রেশন বাংলাদেশ ইমিগ্রেশন নিকট বুঝাই দিয়েছে। আমরা বেনাপোল পোর্ট থানা পুলিশ এই 21 জন বুঝে নিয়েছি এবং এটা আমরা মানবাধিকার সংস্থার কাছে বুঝাই দেব। বয়ান সাংবাদিকতা নয়, বস্তুনিষ্ঠ এবং সত্য প্রকাশে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বুধবার দুপুরে চাঁদপুর প্রেস ক্লাবে আয়োজিত 3 দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরে মোবাইল সাংবাদিকতা সম্পর্কে নানা দিক নির্দেশনা দেন তিনি। প্রশিক্ষণে জেলার 35 জন সাংবাদিক অংশ নেন। নওগাঁয় পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বুধবার শহরের মুক্তির মোড়ে এ বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা জানান, সম্প্রতি একটি রায়ে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30 ভাগ কোটা দেয়া হয়েছে। এর ফলে প্রকৃত ডিপ্লোমাধারী শিক্ষার্থীরা মেধার মূল্যায়ন থেকে বঞ্চিত হবে। অবিলম্বে এ রায় বাতিলের দাবি জানান তারা। দাবি আদায় না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। নারীর প্রতি সহিংসতা রোধে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বুধবার চাঁদপুর সরকারি মহিলা কলেজ থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা চাঁদপুর সহ সারা দেশে ধর্ষণ, নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবি জানান।
একই সঙ্গে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। নকল ওষুধ ও পানীয় তৈরির প্রমাণ মেলায় ময়মনসিংহে প্রশাসনের যৌথ অভিযানে সিলগালা করা হয়েছে 3টি কারখানা, ধ্বংস করা হয়েছে নকল পণ্য। বুধবার বিকেলে ফুলপুরের আনোয়ার খিলা এলাকার একটি কারখানায় অভিযান চালায় সেনাবাহিনী, উপজেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ দল। অনুমোদনবিহীনভাবে স্যালাইন তৈরির প্রমাণ মেলায় কারখানার মালিক খসরু তালুকদারকে 1 লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান ফারুক। পরে গোদারিয়া এলাকায় আরও 2টি কারখানায় অভিযান চালায় প্রশাসন। জব্দ করা হয় নকল স্যালাইন, ট্যাঙ্ক, ভেজাল খাদ্য ও পানীয় তৈরির উপকরণ। পরে ধ্বংস করা হয় ভেজাল পণ্য। খাগড়াছড়িতে 5 শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। বুধবার সেনাবাহিনীর 24 আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের উদ্যোগে রিজিয়ন মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল কালাম শামসুদ্দিন রানা। এ সময় বিভিন্ন স্টলে সাজিয়ে রাখা চাল, ডাল, তেল, চিনি ও সেমাই নিজের প্রয়োজন মতো ব্যাগ ভর্তি করে নিয়ে যান পরিবারগুলো। এ অঞ্চলে শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অসহায় মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। পুতিনের পর এবার জেলেনস্কির সঙ্গেও ফোন আলাপ বেশ ভালো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, আলোচনায় ট্রাম্প পুতিনের অবস্থান ব্যাখ্যা করেছেন। কিয়েভে বিদ্যুৎ ও পারমাণবিক কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা নেওয়ার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। এদিকে এই ফোন আলাপের মধ্যেই ইউক্রেনের রেলওয়ের জ্বালানি অবকাঠামোতে ভয়াবহ রুশ বোমা হামলায় 4 কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপের পরদিনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের তিক্ত অভিজ্ঞতার পর এবারের আলোচনা বেশ ভালো হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, রুশ ইউক্রেন ইস্যুতে সঠিক পথে এগোচ্ছে ওয়াশিংটন। হোয়াইট হাউস জানিয়েছে, পুতিনের সঙ্গে ট্রাম্পের কী বিষয়ে কথা হয়েছে তা নিয়ে মূলত কথা বলেছেন 2 নেতা। ট্রাম্পের প্রস্তাবিত 30 দিনের যুদ্ধবিরতির বিষয়ে ইতিবাচক সাড়া দেওয়ার পাশাপাশি রুশ সামরিক বাহিনীকে ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় হামলা বন্ধের নির্দেশ দেন পুতিন। ইউক্রেনও পাল্টা হামলা বন্ধে রাজি হয়, তবে পুতিনের প্রতিশ্রুতি যথেষ্ট নয় বলে শঙ্কা প্রকাশ করেছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রকেই এই যুদ্ধবিরতির প্রধান পর্যবেক্ষক হওয়ার আহ্বান তার। জেলেনস্কির সঙ্গে ফোন আলাপে ইউক্রেনের বিদ্যুৎ ও পারমাণবিক কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা রাখার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। এতে বিদ্যুৎ ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে ইউক্রেনের অবকাঠামো সুরক্ষিত রাখা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি। নতুন মোড় নিয়েছে ব্রিটেনের অভিবাসন সংকট। তথ্য বলছে, প্রায় 42,000 আশ্রয় প্রার্থী এখনও অপেক্ষায় আদালতের চূড়ান্ত সিদ্ধান্তে। প্রত্যাখ্যান করা হয়েছে তাদের প্রাথমিক আবেদন। এই বিশাল জট গেল 2 বছরে বেড়েছে 5 গুণ, যা উদ্বেগজনক বলছেন বিশ্লেষকরা। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। যুক্তরাজ্য সরকারের কাছে আশ্রয়ের আবেদন করে প্রায় 42,000 আশ্রয় প্রার্থীর আবেদন আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। সামনের দিনে কি হবে এমন ভাবনায় বাড়ছে উদ্বেগ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বৈধ ও অবৈধভাবে প্রবেশ করে ব্রিটিশ সরকারের আশ্রয় চাওয়া মানুষগুলো জানে না কখন পাবেন মামলার রায়। বিশ্লেষকরা বলছেন, প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনার কারণেই এমন সংকট। অ্যাসাইলাম সিস্টেমটা নিয়ে আমাদের সরকারের একটা স্থবির অবস্থা বিরাজ করছে, যেটা অনেকের মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করছে। এর কারণ হচ্ছে গিয়ে এটাকে সিস্টেমেটিক্যালি ডিল করা হচ্ছে না, যেটা আগে এই পলিটিক্যাল পার্টি যে বিরোধী দলে থাকা অবস্থায় যেরকম ফানুস উড়িয়ে দিয়েছিল যে উইল ডু দিস দ্যাট এক্স ওয়াই জেড। আসলে ফান্ডিং এবং ইনভেস্টমেন্ট দুইটা মিলিয়ে ক্যালকুলেট করতে হবে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, আবেদন দ্রুত নিষ্পত্তি করতে আদালতে অতিরিক্ত সেশন চালু করা যেতে পারে। ন্যায় বিচার ও মানবিক দৃষ্টিতে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ তাদের। ন্যায় বিচার দ্রুত হওয়া দরকার আছে। আপিল করে অনেকেই থাকার সুযোগ পাচ্ছে। অনেকের আপিল অ্যালাও হয়, অনেকের আপিল হয়তো অ্যালাও হয় না। সেটা একটা ভালো, যাকে রিফিউজ করলো দ্রুত সিদ্ধান্ত দিল, দ্রুত তাকে আবার আপিলের সুযোগ দিয়ে দিল। এবং সেটা যদি আবার ব্যাকলগ না হয়,
সেটা অবশ্য সিস্টেম তারা যদি করতে পারে এটা ভালো। দেশটির বিভিন্ন হোটেলে আশ্রয় নিয়ে থাকছেন প্রায় 40,000 শরণার্থী। তাদের জন্য বিপুল অর্থ খরচ হচ্ছে সরকারের। সরকারি পরিসংখ্যান মতে 2024 সালে যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীর 42% এশিয়ান দেশের নাগরিক, যাদের মধ্যে বাংলাদেশি সংখ্যা 7,225। প্রশ্ন থেকে যাচ্ছে, আশ্রয় প্রার্থীদের এমন মানবতার জীবন কবে অবসান হবে? একই সাথে ব্রিটেন কবে এই সংকট থেকে মুক্তি পাবে? শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ভারত যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বাংলাদেশ ফুটবল দলের যে আসলে যে নমর জাগরণের যে শুরু হয়েছে, সেই শুরুটা কিন্তু আসলে হামজা দেওয়ান চৌধুরীকে ঘিরেই। আসলে হামজা দেওয়ান চৌধুরী কিন্তু এরই মধ্যে আসলে বিমানবন্দরের যে বিআইপি টার্মিনাল, সেই বিআইপি টার্মিনাল দিয়ে প্রবেশ করেছেন, তো বুঝে নিচ্ছেন, এমনকি সেগুলো নিয়ে কিন্তু বিমানবন্দরে প্রবেশ করবেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এক ফুটবলার আসলে কিন্তু তাদের যে সহ কাজেম শাহ, মিতুল মার্মা গোলরক্ষক নামছেন, এবং কি খুব আসলে এখানে কিন্তু খুব টাইট সিকিউরিটি, সেই দিয়ে আসলে কি ফুটবলারদেরকে নামানো হচ্ছে। এবং কি ফুটবলাররা কিন্তু আসলে ভারতের বিপক্ষে যে ম্যাচ, সেই ম্যাচকে এশিয়ান কাপ বাছাইয়ের সেই ম্যাচকে কেন্দ্র করে আসলে যে কালকে কিংস ইলেভেনে হামজা দেওয়ান চৌধুরী প্রথমবারের মতো বাংলাদেশ দল অনুশীলন করেছেন, এবং কি ভারতে গিয়ে কিন্তু তিনি আরও 3টা প্র্যাকটিস সেশন পাবেন। সেই 3 প্র্যাকটিস সেশনে কিন্তু আসলে বাংলাদেশ ন্যাশনাল টিমের সাথে তিনি মানিয়ে করবেন। কাল থেকে আসলে বলা হচ্ছিল যে আসলে হামজা চৌধুরী কিন্তু আসলে যেই ফরমেশন বা কোচ কাবরেরার যেই ট্যাকটিক্স বা তার সঙ্গে কীভাবে মানিয়ে নেবেন। তো কাবরেরা যেটা বলছিলেন, আসলে খেলোয়াড় তিনি ইংলিশ লিগে খেলেছেন, লেস্টার সিটির হয়ে FA কাপ জিতেছেন, এবং কি শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন। তো আসলে হামজার জন্য সেটা আসলে কোনো বড় কোনো ম্যাটার কি ভারতের বিপক্ষে আসলে জয় নিয়ে আসলে দেশে ফিরতে চায় বাংলাদেশ ফুটবল দল, কালও সেটা বলছে। তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ দলের ভারত ভ্রমণ নিয়ে এই ছিল আমার কাছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ফাহিম ইসলাম। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ভারত যাওয়ার আগে হুঙ্কার দিলেন হামজা দেওয়ান চৌধুরী। ভারতকে ভয় নয়, বরং হারাতে চান ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার। সময় সংবাদে হামজা আরও জানান, সুনীল ছেত্রীর অভিজ্ঞতাকে ভয় পাচ্ছেন না তিনি। বাংলাদেশ দলে জামাল ভুঁইয়া সহ মানসম্মত অনেক ফুটবলার থাকায় পাত্তা পাবে না স্বাগতিকরা। শিলংয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের ভালোবাসার জবাব মাঠে সেরা পারফরমেন্স দিয়ে দিতে চান হামজা। আরও জানাচ্ছেন পারভিন আক্তার। আমাদের সঙ্গে আছেন দেশের ফুটবলের হ্যামিলনের বাসিওয়ালা হামজা দেওয়ান চৌধুরী। আমাদের সুযোগ হয়েছে তার সঙ্গে কথা বলার। বাংলাদেশে আছেন এখন হামজা। বাংলাদেশ দলের সঙ্গে তার এখন পরবর্তী মিশন ভারত। আমরা কথা বলবো হামজার সঙ্গে। ভারতের সঙ্গে ক্রুশিয়াল ম্যাচ, এই ম্যাচ নিয়ে কি পরিকল্পনা করেছেন যদি বাংলায় জানতে চাই, এবং ভারতীয় দল সম্পর্কে কতটুকুন আইডিয়া আছে আপনার? আসসালামু আলাইকুম। আমরা জানি বড় ম্যাচ আছে ইন্ডিয়ার সঙ্গে, বহুত পারের প্রেশার আছে, বাট আমরা টিমের মাঝে আমরা কম আছি, এক্সাইটেড আছি, আমরা প্ল্যান আছে, সো ইনশাল্লাহ আমরা উইন করবো। হামজা, সুনীল ছেত্রী এই ম্যাচের জন্য ফিরেছে, তার বয়স এখন 40, সে আপনার চাইতে অনেক অভিজ্ঞ। তো তার খেলা কি দেখেছেন, এবং তাকে নিয়ে তাকে আটকানোর, সবাই বলছে যে এই ম্যাচটা হামজা ভার্সেস সুনীল ছেত্রী, তাকে নিয়ে কি কোনো পরিকল্পনা করেছেন বা তাকে কিভাবে মোকাবেলা করবেন? না, আমি আসলে হ্যার গেম বেশি দেখছি না, বাট আমি শুনছি হ্যার অবভিয়াসলি বিগ এক্সপিরিয়েন্স আর কোয়ালিটি আছে, বহুত সময় লাগে ইন্ডিয়া খেলছে। আর আমার বহুত আরও প্লেয়ার আছে, জামাল আছে, বহুত অ্যাটাকিং প্লেয়ার্স আছে, সো ঠিক আছে, আমার কথা নয়, ইটস ডেফিনেটলি অ্যাবাউট ইন্ডিয়া আর বাংলাদেশ। আমরা এতক্ষণ কথা বলেছিলাম হামজা দেওয়ান চৌধুরীর সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছিলেন ভারত শক্ত প্রতিপক্ষ হলেও ভারতকে হারানোর সামর্থ্য বাংলাদেশ দলের আছে, এবং হামজা 25 মার্চের ম্যাচে বাংলাদেশের জয়ের ব্যাপারে আশাবাদী। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। অবশেষে অবসান হলো দীর্ঘ সময়ের অপেক্ষার। আনুষ্ঠানিকভাবে ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী এখন বাংলাদেশের। প্রথমবারের মতো বাংলাদেশ দলের হয়ে অনুশীলনে মাঠ মাতালেন দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা। 8 নম্বর জার্সি গায়ে মিডফিল্ডেই ছিল তার বাড়তি মনোযোগ।
যদিও ডিফেন্সিভ মিডফিল্ডেও অনুশীলন করতে দেখা যায় তাকে। বল নিয়ে গোলপোস্টের দিকেও ছুটেছেন হামজা। জামাল তপুদের সঙ্গে কিংস অ্যারেনায় পুরো সময় মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে গেছেন শেফিল্ড তারকা। হামজাকে দেখতে এদিন গ্যালারিতে উপস্থিত ছিলেন সমর্থকরাও। পাখির চোখ খুঁজে খুঁজে ফেরে একজনকে, যাকে নিয়ে দেশের ফুটবল এখন দেখছে আশার আলো। তার ছোঁয়ায় বদলে যাবে ফুটবলের দৈন্যদশা, দুয়ার খুলবে নতুন সম্ভাবনার। তিনি আর কেউ নন, দ্য ওয়ান অ্যান্ড অনলি হামজা চৌধুরী। বেশ কয়েক বছরের একটা অপেক্ষা। যখন থেকে চাউর হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার গায়ে জড়াতে যাচ্ছেন লাল সবুজের জার্সি, তখন থেকেই দিন গুনতে শুরু করে দেশের ফুটবল ভক্তরা। সে অপেক্ষা ফুরিয়েছে ইতোমধ্যেই। বসুন্ধরা কিংস অ্যারেনায় আগমন হামজা চৌধুরীর। টিম বাস থেকে এক এক করে সতীর্থদের সঙ্গে নেমে এলেন শেফিল্ড তারকা। লাল সবুজের জার্সি গায়ে প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে মাঠে নামলেন হামজা দেওয়ান চৌধুরী। প্রথম অনুশীলনে মাঠে নামার আগে কিছু সময় স্ট্রেচিং এর পর রানিং করে নেন হামজা। এরপর মাঠে নেমে পছন্দের পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডে ঘাম ঝরাতে দেখা যায় তাকে। বল পায়ে গোলপোস্টের দিকে ছুটে যান শেফিল্ড তারকা। লাল সবুজের হয়ে প্রথম অনুশীলন যে বেশ উপভোগ করেছেন তিনি, তার ছাপ ফুটে ওঠে তার চোখে মুখে। দলের বাকিদের সঙ্গে হামজার স্বাচ্ছন্দ্যে বোঝা গেল জাতীয় দলের জার্সি গায়ে তুলতে কতখানি মুখিয়েছিলেন হামজা দেওয়ান চৌধুরী। অনুশীলনের পুরোটা সময় নিজেকে উজাড় করে দেন এই শেফিল্ড তারকা। কোচ হাভিয়ার কাবরেরার মনোযোগে এদিন হামজার দিকেই ছিল খানিক বেশি। দুভাগে ভাগ হয়ে দলের ফুটবলারদের পরখ করে নেন এই স্প্যানিয়ার্ড। কোচ কাবরেরার সঙ্গে অনুশীলনের মাঝেই আলাপ সেরে নেন হামজা। বুঝে নেন নিজের ডিউটি, মানিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে যান দলের সঙ্গে। ক্যামেরার লেন্স কিংবা দর্শকদের তীক্ষ্ণ দৃষ্টি সবকিছুই যেন ওই একজনকে ঘিরে। নাম্বার 8 মাঠে নামতেই বসুন্ধরা কিংসের গ্যালারি থেকে ভেসে আসে হামজা হামজা ধ্বনি। দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকাকে স্বাগত জানাতে দীর্ঘ সময় এদিন অপেক্ষা করেন ভক্তরা। হামজার অন্তর্ভুক্তিতেই ভারতের বিপক্ষে ভীতি জাগানিয়া পারফরম্যান্সের প্রত্যাশা দেশের ফুটবলের কোটি ভক্তের। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। মাত্র 2 সপ্তাহের প্রস্তুতি ক্যাম্পই এশিয়ান কাপ বাছাইয়ের জন্য যথেষ্ট। আর দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দলকে করেছে আরও শক্তিশালী। ভারতের বিপক্ষে জিততে যে স্পিরিট বড় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা বাফুফের সভাপতি তাভিদ আওয়ালের। এদিকে ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে নেতিবাচক হিসেবে দেখছেন না, বরং আগামীতে তাকে নিয়েই পরিকল্পনা সাজানোর আশ্বাস দিলেন বাফুফে বস। সৌদি আরবের তায়েফে করা 2 সপ্তাহের একটা ক্যাম্প। এর আগে দেশের মাটিতে 4 দিনের অনুশীলন। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের প্রস্তুতি শুধু এই ক্যাম্পেই, যেখানে শক্তিশালী কোনো দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলারও সুযোগ পায়নি লাল সবুজ বাহিনী। বরং তায়েফের স্থানীয় একটা ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলেই তৃপ্তির ঢেকুর তুলতে হচ্ছে হাভিয়ার কাবরেরার দলকে। তবে প্রস্তুতি যেমনই হোক না কেন, বাংলাদেশ দলের সব আকর্ষণ যে এখন একজনের দিকে। দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি যে ভুলিয়ে দিয়েছে কেমন হলো এশিয়ান কাপ বাছাই পর্বের আগে বাংলাদেশ দলের প্রস্তুতি। শেফিল্ড তারকার জাতীয় দলে যোগ দেয়াই বাড়িয়ে দিয়েছে দলের স্পিরিট। শুধু হামজার সতীর্থরাই নয়, বাফুফে সভাপতির কণ্ঠেও আছে সন্তুষ্টি। ভারতের বিপক্ষে ম্যাচের আগে নামে মাত্র প্রস্তুতিকেও মানছেন সেরা বলেই। সবাই কিন্তু ভেরি কনফিডেন্ট যে নট অনলি ওরা ভালো খেলবে, ওরা প্রবলি ওদের বেস্টটা পারফর্ম করবে, অ্যান্ড ডেফিনেটলি তারা একটা ভিক্টরির দিকে ওরা চিন্তা করতেছে। আমরা যতটুকু পরিশ্রম এবং অনুশীলন করতে পেরেছি আপাতত এটা এনাফ। কারণ শিলংয়ের যে হাইট এবং তৈফের যে হাইট, এই দুইটা এলিভেশনের আমরা প্র্যাকটিসটা পেয়েছি, যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। দ্বিতীয় হলো সাউদিতে যে ধরনের ইকুইপমেন্ট এবং প্র্যাকটিস করার আমরা ফেসিলিটিস পেয়েছি, এটা আমাদের জন্য more than what we expected. এদিকে ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে যখন উত্তাল দেশের ফুটবল সমর্থকরা, তখন সেই সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখছেন বাফুফে বস। কেননা এবারের দলে তাকে রাখা না হলেও আগামীতে ফাহামিদুলকে দলে রাখার আশ্বাস তাভিদ আওয়ালের। আমাদের বর্তমানে স্কোয়াডে ছিল 30 জন, তার ভিতরে 29 জন কিন্তু সাউদিতে গিয়েছিলেন। আমরা 29 জনের স্কোয়াড থেকে কার্টেল করে 22 স্কোয়াডে আমরা নেমে এসেছিলাম। তার ভিতরে এবারের জন্য আমাদের একজন প্লেয়ার ফাহামিদুল চান্স পায়নি, বাট ও একটা প্রমিসিং প্লেয়ার। ও ডেফিনেটলি তার এইজও আছে দলকে দেওয়ার মতো। আর আমাদের অনেকগুলি খেলা আছে এই বছরে, ইনক্লুডিং সাফ। সো অতগুলি ম্যাচ যদি আমরা চিন্তা করি, আমাদের কিন্তু মোটামুটি অল 30 জন স্কোয়াডকেই লাগবে কম বেশি। ভারতে হামজার সঙ্গে আরও বেশ কয়েকদিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।
25 মার্চ ভারতকে হারিয়ে ইতিহাস তৈরি করবে বাংলাদেশ। হামজা দলের সঙ্গে যুক্ত হওয়ায় জয়ের সম্ভাবনা এখন অনেক বেশি। এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচ দিয়ে এমনই সোজাসাপটা লক্ষ্য হাভিয়ার কাবরেরার। হামজার হায়েস্ট লেভেলে খেলার অভিজ্ঞতা পুরো দলকে মানসিকভাবে চাঙা করেছে বলেও মন্তব্য করেন হাভি। এদিকে সুনীল ছেত্রী নয়, ভারত বাংলাদেশ ম্যাচের বিগ ফ্যাক্টর হামজা বলে সরাসরি জানিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। Sunil is a very good player. He's done a tremendous job for his country. But let's be honest, Hamza is a Premier League player. কনফারেন্স রুমে মুহুর্মুহু করতালি। জামাল ভুঁইয়ার জবাব ব্যাপক মনে ধরেছে গণমাধ্যম কর্মীদের। বেশ গার্ডস নিয়েই সত্যটা বলেছেন কাপ্তান। আসলেই তো তাই। সুনীল ছেত্রীর দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে বড় তারকা, কিন্তু হামজা চৌধুরী তার চেয়েও যোজন এগিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলার বদৌলতে। যে কোনো মঞ্চে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত মানে আলাদা টেম্পারমেন্ট। শিলং ম্যাচ নিয়েও তেমনই আবহ। তবে লাল সবুজের বেলায় এবারের প্রেক্ষাপট আলাদা, সেটা হামজা চৌধুরীর কারণে। আর তাই নিজের মিশন নিয়ে এবার বেশ উঁচু গলা হাভিয়ার কাবরেরার। A player with a lot of experience in the highest context, in the higher level. So definitely our chances to win are much higher with him in the team. সর্বোচ্চ লেভেলে পারফর্ম করার অভিজ্ঞতা হামজার। দলে তার অন্তর্ভুক্তি সতীর্থদের মনোবল বাড়িয়েছে বহুগুণ। ভারতকে এবার হারাবে বাংলাদেশ, এই মানসিকতাই ফুটবলারদের মাঝে গেঁথে দিয়েছেন হাভি। Strongest team in South Asia. They are the pot one of the group. So they are the favorites. But we are convinced. Our mentality right now, we are absolutely convinced that we can make it. The way we work, the way we demand ourselves in every training sessions, the way the players have grown in the last years in this idea, plus also adding players that are going to make the difference. So definitely we are confident that we can achieve something big. ভারত ম্যাচ সামনে রেখে লম্বা প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। ডিফেন্স থেকে মিডফিল্ড লাল সবুজরা বেশ কম্প্যাক্ট। হামজা আশায় এই বন্ডিং বেড়েছে আরও। সাউথ এশিয়ার বিগেস্ট ক্ল্যাশ, কাপ্তান জামাল তাই ফোকাসটা রাখতে চান শুধুই ম্যাচে। But this match is going to be a high voltage match, and I think it's going to be the biggest clash in this area of the region. So এইসব জিনিস is normal, of course. আপনারা সবাই একটু খুশি আজকে, কারণ হামজা আসছে। সো এটা আমার জন্য ভালো লাগতেছে, অন্য প্লেয়ারের জন্য ভালো লাগতেছে। বাট উই হ্যাভ টু ফোকাস অন দ্য ম্যাচ। তবে বাংলাদেশকে ভোগাতে পারে ফরওয়ার্ড লাইন। শেষ মুহূর্তে ফাহমেদুলের বাদ পড়া জন্ম দিতে পারে অনেক বড় আক্ষেপের। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের ক্রিকেটের খবর। ইংল্যান্ডে বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সাকিব আল হাসান। ফলে স্বীকৃত ক্রিকেটে বোলিং করতে কোনো বাধা নেই বাংলাদেশের সাবেক এই অধিনায়কের। গেল বছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ অ্যাকশনে বোলিং করায় অভিযোগ ওঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে। এরপর ইংল্যান্ডের বার্মিংহাম ও ভারতে 2 দফায় পরীক্ষা দিয়েও পাশ হতে পারেননি সাকিব। দ্বিতীয় দফায় নিরপেক্ষ ল্যাবে পাশ করতে না পারায় সব ধরনের ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করা হয়। অবশেষে তৃতীয়বারের চেষ্টায় কৃতকার্য হলেন সাকিব। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে তার আর কোনো বাধা নেই। ফিল সিমন্সের সঙ্গে 2027 সাল পর্যন্ত চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার ক্রিকেট বোর্ডের সভায় এসব চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে টি-20 অধিনায়ক নিয়েও। মাহমুদুল্লাহ মুশফিকদের ম্যাচ রেফারি হিসেবে দেখতে চান বিসিবির আম্পায়ার্স কমিটির এই চেয়ারম্যান। 2 কিংবদন্তি ম্যাচ রেফারিংয়ে আসলে বাংলাদেশ উপকৃত হবে বলেও মত তার। এছাড়া সদ্য সমাপ্ত প্রথম বিভাগ ক্রিকেট লিগে আম্পায়ারিং নিয়ে কোনো অভিযোগ আসেনি বলেও জানান তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর প্রস্তুতির ঘাটতির অজুহাত তুলেছিল ক্রিকেটাররা। নড়ে চড়ে বসেছে টিম ম্যানেজমেন্ট। দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনেকটাই প্রস্তুত, যে কারণে কোচিং স্টাফদের সঙ্গেও লম্বা চুক্তি করতে যাচ্ছে বোর্ড।
বর্তমান প্যানেল থেকে কিছু পরিবর্তন আসলেও সালাউদ্দিন সিমন্সের পরামর্শেই গঠন হবে প্যানেল। আসন্ন বোর্ড মিটিংয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। একই সঙ্গে জানা যাবে টি-20 অধিনায়ক কে হতে যাচ্ছেন। সিমন্সের সাথে আমাদের প্লেয়াররা এবং লোকাল কোচদের একটা খুব সুন্দর জেলিং হয়েছে, তো সুতরাং সেই হিসাবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল অ্যান্ড ক্রিকেট অপারেশনকে বলা হয়েছে যে তার সাথে আলাপ করে নেক্সট কন্ট্রাক্টটার আগে তো একটা শর্ট কন্ট্রাক্ট ছিল, এখন নেক্সট কন্ট্রাক্ট আমরা চাই যে 2027 পর্যন্ত এইটা নিয়ে আলাপ করার কথা। হ্যাঁ, সো এর মধ্যে আমি যতটুকু জানি যে এটা আগিয়ে গেছে, আমাদের সম্ভবত নেক্সট বোর্ড মিটিংয়ে এটা উত্থাপন করা হবে। হেড কোচ ঠিক করার পরে নেক্সট ফেজে অন্যদের করা হবে, কিন্তু আমাদের চেষ্টা হচ্ছে যে একদম বেস্ট রিসোর্স আনা। সব ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন মাহমুদুল্লাহ, শুধুমাত্র টেস্ট খেলবেন মুশফিকুর রহিম। ক্রিকেট পরবর্তী ক্যারিয়ারে ম্যাচ রেফারিংয়ে দেশের ক্রিকেটের দুই কিংবদন্তিকে দেখতে চান আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান, তাতে উপকৃত হবে বাংলাদেশ। আম্পায়ার কমিটির চেয়ারম্যান ওরা যদি ম্যাচ রেফারিতে আসে, বাংলাদেশ খুব লাভবান হবে, কারণ তাদের যে ভ্যাস্ট এক্সপিরিয়েন্স ইন ক্রিকেট অ্যান্ড ইমেজ, এই দুইটাতেই কিন্তু আপনি দেখেন এরকম প্লেয়াররা যদি আমরা তাদের ম্যাচ রেফারি হিসাবে আনতে পারি, তাহলে কিন্তু তারা একদম সৈকতের মধ্যে একদম টপ লেভেলে যাবে। সো দে ক্যান টেক দিস অ্যাজ আ সেকেন্ড কেরিয়ার। এটা তো একটা খুব সম্মানজনক জায়গা। সদ্য সমাপ্ত প্রথম বিভাগ ক্রিকেট লিগে আম্পায়ারিং নিয়ে আসেনি কোনো অভিযোগ। তাছাড়া শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত প্রিমিয়ার লিগে আম্পায়ারিং করায় মান বেড়েছে ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিংয়ে। প্রথমবারের মতো আমি গর্বের সাথে বলতে পারি যে এইবার উইদাউট এনি ইনসিডেন্ট ইভেন কমপ্লেন এই টুর্নামেন্টটা শেষ হয়েছে। এই সেকেন্ড ডিভিশন লেভেলে কিন্তু আমাদের সেকেন্ড গ্রেড আম্পায়ারগুলি করে, সো তার মানে তাদেরও যেটা হচ্ছে কমপ্লেন না আসার মানে তাদেরও দে হ্যাভ অলসো ইমপ্রুভড। ডিপিএল এর ম্যাচগুলো ব্রডকাস্ট হওয়ায় টিভি আম্পায়ারিংয়ে অনুশীলনের সুযোগ পাচ্ছেন ঘরোয়া আম্পায়াররা। উইদাউট কমপ্লেন কোনো নেই। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বয়সভিত্তিক থেকে জাতীয় দল, এই দুয়ের মাঝে ক্রিকেটাররা কেন হারিয়ে যান তা খুঁজতে এবার কমিটি গঠন করতে যাচ্ছে বিসিবি। ঈদের পর কাজ শুরু করবে এই কমিটি। সমন্বয়ে থাকবে ক্রিকেট বোর্ডের 4 বিভাগ। এমনটাই জানিয়েছেন গেম ডেভেলপমেন্টের প্রধান ফাহিম সিনহা। 2026 যুব বিশ্বকাপ ও 27 বিশ্বকাপকে ঘিরেও এখন থেকেই পরিকল্পনা সাজানোর কথা জানালেন তিনি। দুটো এশিয়া কাপ আর একটা যুব বিশ্বকাপ, ছেলেদের ক্রিকেটে যা কিছু অর্জন সবই বয়স ভিত্তিকে, আর জাতীয় দলে টাইগাররা স্রেফ খেলেই যাচ্ছে অর্জনের খাতা শূন্য। বয়সভিত্তিক আর আন্তর্জাতিক এই দুইয়ের মাঝে অদ্ভুত গোলকধাতা দেশের ক্রিকেটে। ক্রিকেটাররা আসেন সম্ভাবনা নিয়ে, তবে জাতীয় দলের জার্সি গায়ে চড়াতেই সেই পুরনো হতাশা। ধারাবাহিকতা নেই, হারিয়েও যান সময়ের সঙ্গে। ক্রিকেটারদের এই হারিয়ে যাওয়ার কারণ অনুসন্ধানে এবার কমিটি গঠন করতে যাচ্ছে বোর্ড। বিসিবির 4টে ভিন্ন বিভাগের সমন্বয়ে কাজ করবে এই কমিটি। ন্যাশনাল টিমের সাথে কোনো সিনক্রোনাইজেশনে কোনো গ্যাপ হচ্ছে কিনা, তো এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করার জন্য একটা কমিটি ফর্ম করে, মানে ইন্ডিভিজুয়ালি সিলেক্টর কোচদের সাথে আমরা কথা বলেছি। 4টা ডিপার্টমেন্ট একসাথে না বসলে এগুলো ওভারকাম করা খুব ডিফিকাল্ট, এটা আমরা রিয়েলাইজ করেছি। আর আমরা ঈদের পরে এটা নিয়ে আমরা মানে একটা প্ল্যান ওয়ার্কআউট করবো একটা কমিটি করে। এদিকে আগামী বছর নামিবিয়ায় অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ। দল সাজানোর ব্যাপার আছে, শুরু করতে হবে পরিকল্পনাও। যুবাদের সামনে ব্যস্ত সূচির অপেক্ষা। দেশে ও দেশের বাইরে বেশ কিছু দ্বিপক্ষীয় সিরিজ খেলবে 19 না পেরোনো ক্রিকেটাররা। 19-এর আপনার বেশ কিছু সিরিজ আছে, আমাদের শ্রীলঙ্কা সিরিজ আছে একটা, জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা যাচ্ছি, তারপরে সাউথ আফ্রিকা থেকে জিম্বাবুয়ে একটা ট্রাই সিরিজ, তারপরে ইংল্যান্ড, তারপরে আবার নভেম্বরে আরেকটা এশিয়া কাপ। ভেন্যু এখনো বলে নাই। আইসিসি ইভেন্টে টানা ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার লক্ষ্য ক্রিকেট বোর্ডের। 2027 বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই দল গোছানোর কাজ শুরু করতে চায় নীতি নির্ধারকরা। আমরা কাদের উপর আস্থা রাখি, কোন প্লেয়ারদের উপর আমরা আস্থা রাখি? তহিদ হৃদয়, জাকির আলী, তারপরে আপনার নাহিদ রানা, হাসান মাহমুদ, মানে আমরা এরা কিন্তু 2 বছর আগে কোথাও ছিল না। আমরা কিন্তু এদের থেকে ওই ভরসাটা রাখতেই পারি যে ভবিষ্যতে আরেকটা লেভেল
এগিয়ে গিয়ে আমাদের টিমের হালটা ধরে নেবে। তবে এসব পরিকল্পনার গল্প আগেও শুনিয়েছেন বিসিবি কর্তারা, যদিও মূল আসরে একই ব্যর্থতা। এবার সেখান থেকে পরিত্রাণ মিলবে কিনা সে উত্তর সময়ের কাছে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চরমপন্থা মাথাচাড়া দিলে ইমেজ সংকটে পড়বে দেশ, বললেন তারেক রহমান। সার্বভৌমত্ব নিয়ে আপোষ নয়, হুঁশিয়ারি জামায়াতের। দেশের স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান এনসিপির। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হচ্ছে আজ। প্রথম পর্যায়ে আলোচনায় অংশ নেবে এলডিপি। আমার সব সাইড গ্লাস বাইরে ভাঙছিল। ওদের ব্যবহারই ভালো না। এটা প্রতিনিয়ত হচ্ছে, আর এটা আমার মনে হয় কখনো এটা রোধ করা পসিবল না। রং বদলে গোলাপি হলেও পাল্টায়নি অভ্যাস। আশা জাগানো নির্দিষ্ট রঙের বাসও হতাশায় ডোবালো নগরবাসীকে। সরকারি মালিকানা ভিত্তিক কোম্পানি গঠনের তাগিদ। এবং প্রত্যাশার পারদ উড়িয়ে এশিয়ান কাপ বাছাই খেলতে আজ ভারত যাচ্ছে বাংলাদেশ দল। টিম ইন্ডিয়াকে হারিয়েই লাল সবুজ ফুটবলে নতুন অধ্যায় শুরু করতে চান হামজা। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।